নিজেরই বাগদত্তাকে নিজেরই বড় বোনের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল হিয়া। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না হিয়া। পরশু ওর বিয়ে, আর আজ এমন একটা দৃশ্য দেখে হিয়া যেন শ্বাস নিতেও ভুলে গেল। 6 বছর ধরে ভালোবাসে হিয়া ছেলেটাকে। 4 বছর আগে ওদের বাগদান সম্পন্ন হয়েছে। বাড়ির প্রত্যেকটা মানুষ জানে হিয়া ঠিক কতটা ভালোবাসে ঋদ্ধকে। তার ভেতর নিজেরই বড় বোনের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখে মানাতে পারল না হিয়া। হিয়া ঋদ্ধর জন্য ওয়েডিং গিফট কিনতে শপিং মলে এসেছিল। গিফট কেনার আগে ক্ষুধা লাগে কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢোকার পরই ও খেয়াল করে ওর বোন রিধি ও ঋদ্ধ কোনার সাইডের একটা টেবিলে পাশাপাশি বসে আছে। আজ বেশি ভিড় না থাকায় ভেতরটা ফাঁকা, কয়েকজন মাত্র আছে। হিয়া ভুল দেখেছে কিনা দেখার জন্য কাছে যেতেই ও থমকে দাঁড়ালো। হিয়ার বড় বোন রিধিকে ঋদ্ধ জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছে। হিয়া দেখে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। আচমকা ওদের কথা বলায় হিয়া স্বাভাবিক হলো। হিয়া ওদের কাছে থাকায় শুনতে পেল সব কথাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ঋদ্ধ। কান্না করতে করতে রিধি বলল। ঋদ্ধ রিধির চোখের পানি মুছে দিয়ে বলল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না রিধি। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। রিধির কান্নার আওয়াজ আরো জোরালো হলো। আশেপাশে মানুষ না থাকায় কেউ শুনতে পেল না সেই কান্না। রিধি ঋদ্ধর হাত ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি ঋদ্ধ। আমি সত্যি মরে যাব তোমার সাথে হিয়ার বিয়ে হলে। আমি এই বিয়ে করবো না রিধি। আমি আজ হিয়াকে সব খুলে বলবো, তারপর বাড়ির সবাইকে বলবো। কিন্তু ওরা কখনোই রাজি হবে না। আমাকে সবাই খারাপ ভাববে ঋদ্ধ। আমাকে বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। না, এমনটা হবে না। দরকার পড়লে আমরা আজ রাতে পালিয়ে যাব। প্রথমটুকু শুনেই হিয়া চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো, কিন্তু শেষেরটা শুনতেই হাত থেকে ফোন নিচে পড়ে গেল ওর। আচমকা আওয়াজ হতেই ধরফড়িয়ে উঠল রিধি ঋদ্ধ। হিয়াকে এখানে দেখে অবাক হলো দুজনেই। রিধি ভয়ে কাঁদলো। ঋদ্ধর পাশ থেকে উঠে এসে হিয়ার হাত ধরে ওকে কিছু বলার আগেই হিয়া সেই হাত ঝাড়া মেরে দিল। এবার শব্দ করে কেঁদে উঠল রিধি। সেই কান্নার আওয়াজ উপস্থিত সবার কানে গেল। সবাইকে উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ঋদ্ধ উঠে এসে রিধির হাত ধরে চোখ দিয়ে ইশারা করো সে দেখে নেবে। ঋদ্ধ এগিয়ে গিয়ে হিয়ার এক হাত ধরল। ঋদ্ধকে হিয়া অসম্ভব ভালোবাসায় রিধির মতো হাত ছাড়া দিতে পারল না। হিয়া, জানি সত্যি শুনে হয়তো তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে ধোঁকা দেওয়ার। আমি আগেই তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু প্রত্যেকবার তোমার বাচ্চামি, আমার প্রতি তীব্র ভালোবাসা আমাকে মানা করেছে সত্যি বলতে। হিয়া, আমি কখনোই তোমাকে অন্য নজরে দেখিনি। নিধিকে যেমন বোনের মতো দেখেছি, তোমাকেও শুরু থেকে তেমনই দেখেছি। তুমি যেদিন জানিয়েছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন তুমি 14 বছরের একটি বাচ্চা মেয়ে ছিলে। আমি ভেবেছিলাম এটা তোমার আবেগ, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। পরে যখন আব্বু আম্মু তোমার সাথে আমার বাগদান করালো, তখনও আমি নিজেকে বুঝিয়েছি আমিও একদম তোমাকে ভালোবাসবো। একদিন না একদিন আমি ভালোবেসেই ফেলবো তোমাকে। কিন্তু আমি ভুল ছিলাম। এই 6 বছরে কখনো তোমার জন্য আমার হৃদয়ে একটু অন্যরকম অনুভূতি হয়নি। তুমি বলো হিয়া, যে সম্পর্কে সামান্য অনুভূতি নেই, সামান্য ভালোবাসা নেই, সেই সম্পর্ক কি কখনো আদৌ পূর্ণতা পেত? সংসার তো ভালোবাসা দিয়ে তৈরি হয়, দুজনের সমান এফোর্ট লাগে। এই সংসারটা কি কখনো আদৌ ভালো হতো? একপাক্ষিক ভালোবাসায় কখনো পূর্ণতা পায় না হিয়া। আই এম সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আই এম সরি। এতটুকু শুনে হিয়ার চোখ থেকে অনর্গল অশ্রু ঝরতে থাকলো। শুধু ঋদ্ধর হাতটা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল শপিং মল থেকে। ঋদ্ধ ওর পেছনে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিধি। সে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ঋদ্ধ যে রিধির মাথাটা ওর বুকে চেপে রেখে কাঁদতে নিষেধ করো, আর পেছন ফিরে হিয়ার চলে যাওয়ার দিকে করুণ চোখে তাকালো। হিয়া যে ড্রাইভারকে গাড়ি বাড়িয়ে দিয়ে নিয়ে যাওয়ার কথা বলল। ড্রাইভারও গাড়ি স্টার্ট দিল, কিন্তু হিয়া আর কান্না আটকাতে পারল না। হু হু করে কেঁদে ফেললো গাড়িতে। বয়স্ক ড্রাইভার লিটন চিন্তিত হয়ে বারবার জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু কান্নারও তো হিয়া একটা জবাবও দিল না। জবাব না পেয়ে ড্রাইভারও আর ঘাটল না। গাড়ি ঢুকলো উত্তরার একটা ডুপ্লেক্স বাড়িতে। আধুনিকতার ছোঁয়া লাগানো এই বাড়ি কোনো তাজমহলের থেকে কম না। গোটা গোটা অক্ষরে বাড়ির নাম লেখা আহমেদ ফিরা। গাড়ি থামার আগেই এক প্রকার ছুটে বেরিয়ে গেল গাড়ি থেকে হিয়া। এমন হওয়ার সাথে সাথে ব্রেক কষল ড্রাইভার। হিয়া বাড়ির গেটে ঢুকেই থেমে গেল।
সেখানে তার বাবা মা চাচা চাচিরা সোফায় বসে বিয়ের জিনিসপত্র দেখছে আর কথা বলছে। বাড়ির প্রবেশদ্বার উল্টে হওয়ার তারা কেউ হিয়াকে দেখতে পেলেন না। হিয়ার মা হিমা হাসতে হাসতে বললেন, আমার এখনো মনে আছে আমার ছোট্ট হিয়ার কথা। ও কেমন সারা দিন ঋদ্ধর পেছন পেছন ঘুরতো। সাথে সাথে হেসে হিমার মা মেজমা অর্থাৎ ঋদ্ধর মা রোকসানা বললেন, আপা, আমি কিন্তু খুব খুশি। এদের কিন্তু আকদের পর কোনো বড় রেস্টুরেন্টে বড় সড়ো করে আয়োজন করতে হবে। আমি তো এখনই আমার পুতাপুতির নামও ভেবে রেখেছি। পাশ থেকে তাদের ছোট যা রিধির মা রাবেয়া হাতে কিছু স্বর্ণের গহনা নিয়ে বললেন, এগুলো হিয়াকে পড়লে কিন্তু অসম্ভব ভালো লাগবে, কি বলো তোমরা? আর সেখানে দাঁড়াতে পারল না হিয়া। এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দরজা দিয়ে দিল। আকস্মিক ঘটনায় বোধগম্য হতে সময় নিলেন সবাই। আচমকা কি হয়েছে জানতে চেয়ে যেই বসা থেকে উঠলেন হিয়া, তখনই তড়িঘড়ি করে ভেতরে আসলো রিধি। ঋদ্ধ এসে কাউকে কি না বলে ওপরে চলে গেল। ওর পেছনে রিধিও দ্রুত চলে গেল। ড্রাইভার লিটনও ভেতরে আসলো। উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো। হয়েছে টাকি? হিয়ার বাবা রাশেদ আহমেদ লিটনকে বললেন, কি হয়েছে লিটন? সবাই এমন চিন্তিত কেন? আর হিয়ার কি হয়েছে? লিটন এক এক করে সব বলেন। ভ্রু কুচকে তাকিয়ে রইল আহমেদ বাড়ির 3 কর্তা রাশেদ, রশিদ আর রাহুল। তাদের সাথে অবাক হয়ে তাকিয়ে থাকলো তাদের স্ত্রী হিমা, রোকসানা, রাবিয়া। ওপর থেকে ঋদ্ধর আওয়াজ পেতেই সবাই উপরে ছুটল। হিয়া বসে আছে ওর বিছানায়। সেখানে রাখা হয়েছে লাল বেনারসি, যেটা ঋদ্ধর মা রোকসানা বেগম দিয়েছেন। এক দৃষ্টিতে সেই শাড়ির দিকে তাকিয়ে আছে হিয়া। এই লাল শাড়ি ঋদ্ধর পছন্দ। সে অন্য কিছু না, শাড়ি পছন্দ করে। ওর ইচ্ছেতে এই শাড়ি দেওয়া। বাইরে একাধারে সবাই দরজা ধাক্কা দিচ্ছে। সবাই চিন্তিত হয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। ঋদ্ধ বারবার বলছে দরজা খুলতে। হিয়া আচমকা কান্না থামিয়ে চুপ করে গেল। বিছানার নিচে থেকে একটা লাইটার হাতে নিল সে। এটা কাল হলুদের পর ওকে দিয়েছে রোকসানা বেগম। শাড়িটা নিয়ে হিয়া আগুন ধরে দিল। মুহূর্তে মাঝে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। দরজার বাহিরে থাকা সবাই দেখতে পেল দরজার নিচে হালকা ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে জোরে কেঁদে উঠল রিধি। ঋদ্ধ সেদিকে তাকিয়ে দরজা ভাঙার জন্য উদ্যত হলো। হিয়ার মা হিমা প্রায় পাগলের মতো অনুরোধ করছে দরজা খুলতে। হিয়ার বাবা রাশেদও ঋদ্ধর সাথে দরজা ভাঙতে লাগলো। কয়েকবার চেষ্টা করার পর তারা দরজা ভাঙতে সক্ষম হলো। ভেতরে যেতে দেখে শাড়িতে আগুন দাউ দাউ করে চলছে। আর হিয়া কিছুটা দূরে বসে কাশছে। ঘর ভর্তি ধোয়ার প্রথমে সবাই ঠাহর করতে পারল না। ধোয়া কমে যেতেই হিয়াকে দেখে ওর কাছে ছুটে গেল ঋদ্ধ। তাড়াতাড়ি করে কোলে করে ওকে বাইরে আনলো সে। বাইরে এসে শ্বাস নেওয়ার চেষ্টা করল হিয়া। একসময় ও অচেতন হতেই ঋদ্ধ আর সময় ব্যয় না করে ওকে নিয়ে দ্রুত হাসপাতালে গেল। ভেতরের আগুনটা তখন রুহুল আহমেদ আর বাড়ির কজন হেল্পার মিলে নিভাতে সক্ষম হলো। রাশেদ আহমেদ মরহুম আহমেদ ও রাশিদা এর জ্যেষ্ঠ সন্তান। খুব পাকা ব্যবসায়ী ছিলেন আহমেদ। তাই ব্যবসায় আরো উন্নতি করার জন্য সিদ্ধান্ত নেন ছেলেকে বাইরে পাঠাবেন পড়াশোনা করতে। যেমন ভাবনা তেমন কাজ। ছেলেকে আমেরিকা পাঠান আহমেদ সাহেব। ওখানে পড়াশোনা করতে করতে রাশাদ তার ক্লাসমেট হিমাকে পছন্দ করত। হিমা ছিল বাঙালি মেয়ে। হিমার বাবা বাংলাদেশি দূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন হিমার বয়স 2 বছর থাকতে। তারপর থেকেই তারা সপরিবারে আমেরিকায় থাকে। এক সময় রাশেদ হিমাকে বিয়ের প্রস্তাব দেয় ওর বাবার কাছে। মেয়ের পরিবার ভালো হওয়ায় সে সময়ের খুব আয়োজন করে বিয়ে দিয়েছিলেন আহমেদ ও রাশিদা। কিন্তু বিয়ের অনেক বছর পরেও যখন রাশেদ হিমার কোনো বাচ্চা হয় না, তখন তারা আমেরিকা থেকে চিকিৎসা করে জানতে পারেন রাশেদের জেনেটিক সমস্যার কারণে বাচ্চা হবে না। তখনও আহমেদ পরিবারের বড় সন্তান হিসেবে ঋদ্ধর জন্ম হয়। রশিদ ও রোকসানা ওর কোল আলো করে। ঋদ্ধর 4 বছর বয়স হতেই আহমেদ পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান রুহুল ও রাবেয়ার কোলে আলো করে জন্ম নেয় রিধি। তার বছর 2 পরে আবারও রশিদ ও রোকসানার একটা ছেলে হয় স্নিগ্ধ। তখন রাশেদ ও হিমা সিদ্ধান্ত নেয় তারা টেস্টিও বেবে নেবে। প্রায় বছর খানেক পরে যমজ সন্তান হয় তাদের। কিন্তু দুর্ভাগ্য, বাচ্চারা জন্ম নেয় ডাবল নিউমোনিয়া নিয়ে। বাচ্চার জন্ম আমেরিকায় হয়। 2 মেয়ের নাম রাখেন রিহা ও হিয়া, নিজেদের নামের সাথে মিলিয়ে। কিন্তু বাচ্চাদের জন্মের পর 15 দিনের মাথায় নিউমোনিয়াতে মারা যায় রিহা। আমেরিকায় নিজেদের বাড়িতেই মেয়েকে দাফন করিয়েছিলেন হিমা ও রাশেদ। মেয়ের কবর রেখে আর দেশে আসতে পারেননি তারা।
একেবারের জন্য আমেরিকাকে স্যাটেল হয়ে যায়। রিধির একটা ছোট বোন আছে নিধি, যে হিয়ার থেকে বছর খানেকের ছোট। হিয়াকে হাসপাতাল থেকে আনা হয়েছে মিনিট 5 হবে। ওকে সোফায় বসিয়ে ওর পাশে বসেছে ওর বাবা রাশেদ। মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে মা? তুমি তখন অভাবে শাড়িতে আগুন দিলে কেন? বাবাকে বলো কি হয়েছে। বাবার মুখের দিকে তাকিয়ে হিয়া বলল, আই এম সরি বাবা, আমি কষ্ট দিয়েছি তোমাদের। কিসের কষ্ট মা? আমরা কেউ কষ্ট পাইনি। আমাকে বলো কি হয়েছে। আমি এই বিয়েটা করব না বাবা। হিয়ার কথায় অসম্ভব অবাক হলো সবাই। যে মেয়ে এতদিন এই বিয়ে কবে হবে বলে পাগল করে ফেলেছিল, বিয়ের একদিন আগে সেই মেয়েই বলছে বিয়ে করবে না। হিমা মেয়েকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে মা, আমাকে বলো। আম্মু, ঋদ্ধ ঋদ্ধিকে ভালোবাসে, ওরা রিলেশনে আছে। গলবিল থেকে যেন কথা বের হতে চাইছে না হিয়ার। অনেক কষ্টে এতটুকু বলেছে। হিয়ার কথায় বাজ পড়ার মতো চমকালো সবাই। নিধি রিধিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আপু, হিয়া যা বলেছে সব সত্যি না। রিধির বাহু ঝাঁকিয়ে বলল নিধি। রিধি চুপ করে কাছে, কোনো জবাব দিচ্ছে না। নিধি আগের ন্যায় বলতে থাকলো, বল আমাকে, এর জন্য তুই কাল অমনিভাবে কাঁদছিলি না? আরে আমি তো ভেবেছিলাম তুই হিয়ার চিন্তায় অমনভাবে কান্নাকাটি করছিস, কিন্তু না, তুই তো ভয়ে কান্নাকাটি করছিলি। লজ্জা করে না তোর? নিশির কথা শেষ করার আগেই ওর মা রাবেয়া রিধির সামনে যেয়ে বললেন, কি হলো? নিধির প্রশ্নের জবাব দে। হিয়া যা বলল তা কি ঠিক? রিধি অনেক সাহস নিয়ে মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। সাথে সাথে রাবিয়া গলা চেপে ধরলেন নিধির। জোরে গলা চেপে ধরায় মার হাত ছাড়াতে লাগলো রিধি। এমন অবস্থায় কেউ এগিয়ে গেল না রাবিয়াকে আটকাতে। ঋদ্ধ এক পা এগোতেই রশিদ আহমেদ ছেলের হাত টেনে নিজের দিকে ফিরিয়ে সপাটে চড় বসালেন গালে। চটটা এতটাই জোরে ছিল যে ঋদ্ধ গালে হাত দিয়ে বাধ্য হয়। রশিদ আহমেদ রেগে ছেলেকে বললেন, খবরদার যদি এগিয়েছো, ওর মা ওকে মেরে ফেলুক, সেখানে আটকানো তুমি কে? অনেক বড় হয়ে গেছো না? বাবার কথার পরিপ্রেক্ষিতে মাথা নিচু করে চুপ করে রইল ঋদ্ধ। ওদিকে রিধির প্রায় চোখ বেরিয়ে পড়ার অবস্থা। পরিস্থিতি খারাপ বুঝতেই রাশেদ আর হিমা যেয়ে রাবেয়ার হাত থেকে রিধিকে ছাড়ালো। রিধির প্রায় চোখ মুখ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। ছাড়া পেতেই বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হিমা রিধিকে পানি এগিয়ে দিল খেতে, কিন্তু সেই পানি না খেয়ে রিধি জোরে জোরে কাঁদতে লাগলো। রিধির মা যে রিধির গাল চেপে ধরে বললেন, এ কি করেছিস তুই? লজ্জা লাগে না তোর? হিমা যে টেনে আনলেন রাবেয়াকে। বারবার শান্ত হতে বলছে রাবেয়া রিধিকে চেঁচিয়ে বললেন, রাক্ষসী, নিজের ছোট বোনের ভালোবাসাকে কেড়ে নিতে লজ্জা করলো না তোর? ঘেন্না লাগছে আমার। এই মেয়েকে আমি পেটে ধরেছি? ছি, কত বড় নিকৃষ্ট না হলে ছোট বোনের হবু বরের সাথে এমন করে? ডাইনি, রাক্ষসী, এই তোর নাগর লাগতো, তুই আমাকে বলিসনি কেন? ছোট বোনের বাগদত্তাকেই নিতে হলো। ওর কোনো দোষ নেই, ওকে আমি আগে প্রপোজ করেছিলাম। ঋদ্ধর বলতে দেরি হলো, কিন্তু সপাটে চড় মারতে দেরি করলেন না রোকসানা। রশিদ ছেলেকে নিজের দিকে ফিরিয়ে শার্টের কলার চেপে বললেন, কি বললে তুমি? লজ্জা করে না তোমার? তোমার মা আর আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে। একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, তুমি আংটি পরিয়ে বাগদান করেছো তুমি। বাবার কথাই মাঝে ঋদ্ধর ছোট ভাই স্নিগ্ধ সন্দিহান কণ্ঠে বলল, ভাইয়া, তুমি যখন রিদি আপুর সাথে সম্পর্কে ছিলে তখন ওই বাগদানের মতো কেন দিয়েছিলে? কবে থেকে তুমি আর রিদি আপু সম্পর্কে আছো? ঋদ্ধ নিচু গলায় বলল। 2 বছর। সাথে সাথে একটা চর বসালেন রোকসানা বেগম। ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে বললেন, এই ছেলে, কি করছো তুমি? হ্যাঁ, একটুও কি খারাপ লাগছে না তোমার? 4 বছর আগে বাগদাদ সম্পূর্ণ হয়েছে তোমার হিয়ার সাথে, তারপরও রিধির সাথে সম্পর্ক যে একটু বিবেকে বাঁধলো না। কত বড় গুনাহ করেছো জানো তুমি? একটা মেয়েকে বিয়ের আশা দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছো। বাগদাদের সময় তো তোমাকে জোর করা হয়নি, তুমি নিজেও মত দিয়েছিলে। তাহলে এখন এত বড় গুনাহ করলে কেন? একটা মেয়ের মন ভাঙার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না। ঋদ্ধ, কত বড় পাপ করেছো তুমি। রিধির মা রিধিকে বসা থেকে টেনে তুলে বললেন, তুই জানতি না ঋদ্ধ তোর ছোট বোনের সাথে বাগদান হয়েছে? ঋদ্ধ তখন থেকে হিয়ার নামে লেখা ছিল।
ঋদ্ধ 1000বার তোকে আগে প্রস্তাব দিক, তবু তুই কেন রাজি হলি? একটুও খারাপ লাগেনি তোর? হু হু করে কেঁদে যাচ্ছে রিধি। রশিদ বড় ভাই রশিদকে বলেন, ভাইজান তুমি এই কাজে ডাকো, ঋদ্ধ এখনই হিয়াকে বিয়ে করবে, এখনই কাজে ডাকো তুমি। হিমা না করার আগেই বসা থেকে দাঁড়িয়ে হিয়া বলল। আমি এই বিয়েটা করব না। রিধির দিকে তাকিয়ে হিয়া পুনরায় বলল, তোমার মতো আমি কারো ভালোবাসা কেড়ে নেব না। যাও, হৃদ্যকে আমি দান করে দিলাম তোমাকে। বিয়ে করে সুখে শান্তিতে থেকো। প্রতিনিয়ত তোমার মন কুড়ে কুড়ে খাবে তোমার আমার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য। নিজের মেজ চাচার দিকে তাকিয়ে হিয়া আগের ন্যায় বলল, আমি কোনোভাবেই এই বিয়ে করব না, কখনোই না। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। এবার অশ্রুসিক্ত চোখে ঋদ্ধর দিকে তাকালো হিয়া। এই তাকানোই ঋদ্ধর হৃদয় কেঁপে উঠল। হিয়া ঋদ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, একটা সংসার পরিপূর্ণভাবে করতে গেলে দুপক্ষেরই সমান এফোর্ট লাগে। একপাক্ষিক ভালোবাসা কখনো সংসার সুখের হয় না। এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। বলেই ওপরে নিজের ঘরের দিকে চলে গেল হিয়া। ঋদ্ধর চোখ স্থির হয়ে রইল হিয়ার যাওয়ার পানে। দৃষ্টি যেন ভারী হয়ে গেছে অপরাধবোধ আর যন্ত্রণায়। ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চোখে অনুতাপের ছায়া। রশিদ ভাইয়ের হাত ধরে বললেন, হিয়াকে বোঝান ভাইজান, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। না, হিয়া এই বিয়ে করবে না। হিমা দৃঢ় গলায় বললেন। আগের ন্যায় বলতে থাকলেন, তোমরা তো জানোই হিয়ার উপর কখনো কোনো বিষয় নিয়ে চাপ দেই না। আর আমার মতে এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। তোমরা ওদের বিয়ের ব্যবস্থা করো। যে ভাবির হাত ধরে আকুতি মিনতি করলেন রুহুল। ভাবি ক্ষমা করে দাও, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। ছোট দেওরের হাত ধরে থামালেন হিমা। বললেন, এমন বলো না রুহুল, ভুল তো ওরা করেছে, এখানে তোমাদের কোনো দোষ নেই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। রোকসানা রাশেদের পায়ে পড়ে বললেন, ভাইজান ক্ষমা করুন আমাদের, দয়া করে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এমন হওয়ায় দ্রুত রাশেদ টেনে ওঠালেন রোকসানাকে। বললেন, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই সামান্য টুনকো ব্যাপার নিয়ে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব? ভাবলে কেমন করে? আমার ভাইয়েরা আমার প্রাণ। নিজের ঘরে বসে আছে ঋদ্ধ। বাসা থেকে কেউ কথা বলছে না তার সাথে। রিধির মা রিধিকে আটকে রেখেছে। সবকিছুর ঊর্ধ্বে ঋদ্ধর মস্তিষ্কে শুধু হিয়া ঘুরছে। সেদিন ওর চোখে চোখ রেখে হিয়ার বলা কথায় হৃদয় মোচড় দিয়ে উঠেছিল ওর। খুব অপরাধবোধ কাজ করছে ওর। কিন্তু ভালোবাসা কি আর এসব বোঝে? হৃদয় কি আর প্রতিশ্রুতি মানে? আচমকা ঘরে ওর বাবা রশিদ আহমেদ আসে। বাবাকে আসতে দেখে উঠে দাঁড়ালো ও। রশিদ বসলেন না, কোথাও গুরু গম্ভীর কণ্ঠে বললেন, এখন খুশি তো তুমি? ভাইজান হিয়াকে নিয়ে আমেরিকায় চলে যাব। ব্যবসা সকল শেয়ার বিক্রি করেছে শুধু মাত্র তোমার জন্য। হিয়া অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার ধারণা আছে কি করছো তুমি? একটা বারও খারাপ লাগছে না? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো ঋদ্ধ। কি বলবে ও ওর বাবাকে? বলার মতো মুখ যে নেই ওর। ছেলেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন। এ কি তার সেই আদর্শে ঘর সন্তান যাকে নিয়ে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন তিনি? ধিক্কার জানিয়ে ঘর থেকে বের হলেন রশিদ। আজ হিয়ার আমেরিকা চলে যাচ্ছে। ওরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ফ্লাইট ওদের। হিয়ার অস্বাভাবিক আচরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন হিমা ও রাশেদ। এখানে বাড়ির প্রত্যেকটা সদস্য দাঁড়িয়ে আছে শুধু ঋদ্ধ ও রিধি ছাড়া। ওদের কেউ জানায়নি হিয়াদের আজ ফ্লাইট। রুল হিমার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে। হিমা মাথায় হাত বুলিয়ে বললেন, আমার দেখা রশিদ রুহুল সব সময় আমার চোখে চোখ রেখে কথা বলতো। আজ কি হলো যে এই ভাবির মুখের দিকেও তাকাবে না? রুহুল হিমার দিকে তাকিয়ে বললেন, আমার যে আর তোমার দিকে তাকানোর মুখ নেই ভাবি, পারলে ক্ষমা করে দিও এই ভাইকে। ভাই, এমন কিছুই হয়নি যে তুমি নিজেকে অপরাধী ভাবো। অপরাধ বাচ্চারা করেছে। এখানে তোমার, রশিদের, রোকসানা, রোকেয়া কারোর কোনো দোষ নেই। ভাগ্য কারোর হাত থাকে না। তাই এরপর থেকে যেন অপরাধীর কথা বলবে না। অপরাধীর মতো কথা বলবে না। রোকসানা রাবিয়া দুজনেরকে জড়িয়ে ধরল হিমাকে। রশিদ প্রাণপ্রিয় বড় ভাইকে জড়িয়ে ধরে বললেন, ভাইজান দয়া করে আমাদের ছেড়ে যেও না। আমাদের কাছে তুমি আর ভাবি এখন আব্বা আম্মার মতো। বাচ্চারা কি ভুল করেছে তার জন্য আমাদের ছেড়ে যেও না।
দরকার পড়লে আমি হৃদয়কে ত্যায্য করব, তাও যেও না ভাইজান। রাশেদ ভাইকে মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ আমাকে বাবা ডাক শোনার তৌফিক দিয়েছিলেন না, একটা মাত্র সন্তানের জন্য হাহাকার করেছি। বহু বছর পর আল্লাহ সেই ইচ্ছা আমার পূরণ করে রহমত হিসেবে দুটো কন্যা সন্তান দিয়েছিল। কিন্তু তার ভিতরে একজনকে আমাকে দিলেন, একজনকে তিনি নিয়ে গেলেন। আমার হিয়া আমার জান, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না ভাই। আমার মেয়ে কথা বলছে না, খাবার খাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বাবা হয়ে মেয়ের কষ্ট দেখতে পারবো না। তার থেকে ভালো হবে আমেরিকায় থাকলে, সেখানে হাসির ভাই ভাবি আছে, রিশাত রিনবি আছে, বাবা আছে, ওখানেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমি তো আসবো এখানে। রুহুল ভাইকে জড়িয়ে ধরে বললেন, তুমি তো ব্যবসার শেয়ার আর বিক্রি করে দিচ্ছ, তুমি আর আসবে না আমি জানি। দয়া করে থেকে যাও ভাই, দয়া করো। রাশেদ আহমেদ ভাইয়ের দিকে করুণ চোখে তাকালেন। তিনি যখন দীর্ঘ 12 বছর পর দেশে ফ্যামিলি নিয়ে এসেছিলেন তখন খুবই খুশি ছিলেন। হিয়া যখন বলেছিল এখানেই থাকতে চায় তখন সবচেয়ে বেশি খুশি বোধহয় তিনিই হয়েছিলেন। ভাইদের সাথে থাকা, আব্বা আম্মার কবর জিয়ারত করা, সবকিছু মিলিয়ে তিনি খুবই খুশি ছিলেন। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাই। হিয়া স্বামীর চুপ করে থাকা দেখে মনের অবস্থা বুঝল। রশিদ ও রুহুলের হাত ধরে বললেন, ওখানে আমার আরেক মেয়ে ঘুমিয়ে আছে ভাই, দয়া করে আর আটকিও না, আমাদের 2 মেয়ে নিয়ে আমাদের থাকতে দাও। এমন কথার পিঠে আর কিছুই বলতে পারলে না কেউ। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় বিদায় নিল সবাই। নিধি স্নিগ্ধ জড়িয়ে ধরে কাঁদল হিয়াকে। হিয়াও অনুভূতিহীন ভাবে তাদের জড়িয়ে ধরল। এক এক করে সবাই জড়িয়ে ধরল হিয়াকে। ঋদ্ধর মা হিয়াকে জড়িয়ে ধরে বললেন, মাফ করে দে মা, আমার ছেলে তোকে যে কষ্ট দিয়েছে, দোয়া করে তোর জীবনে আল্লাহ এমন একজন পাঠান যে ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট যেন মুছে দেয়। আমি দোয়া করি মা, ভালো থাকিস। হিয়া নীরবে তাকালো তার মেজমার দিকে। আদৌ একজনের শূন্যতা আর একজন কখনোই পূরণ করতে পারে না। চেক ইন করে ওরা ভেতরে চলে গেল। হিয়া একবারও পেছনে ফিরে তাকালো না। যাওয়ার পথে রাশেদ ও হিমা পেছন ফিরে দেখেছেন কয়েকবার। হঠাৎ কোথাও থেকে ঋদ্ধ ছুটে আসলো। ও জানা মাত্র এখানে এসেছে। হিয়ার কাছে যেতে নিরেই স্নিগ্ধ ওকে আটকে বলল, এবার অন্তত দয়া করো, মেয়েটা চলে যাচ্ছে, আর কষ্ট দিও না ওকে। ঋদ্ধ রাগী চোখে তাকিয়ে বলল, ছাড় স্নিগ্ধ, আমাকে হিয়ার কাছে যেতে দে। না, তুমি যাবে না। ঋদ্ধ ওই অবস্থায় চিৎকার করে বলল, হিয়া প্লিজ যেও না হিয়া, আমার কথা শোনো, একবার কথা শোনো প্লিজ হিয়া, যেও না হিয়া। সম্পূর্ণ এয়ারপোর্টের মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, অথচ হিয়া ফিরেও চায়নি। হয়তো এমনই হয়, ভালোবাসায় ধোঁকা পেলে মানুষ এমনভাবেই বলতে যায়। ঋদ্ধ স্নিগ্ধর থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গেল, কিন্তু তখনই প্রশাসনের লোক এসে ঋদ্ধকে থামালো। এমনভাবে চিৎকার করা যায় না সেটাও বোঝানো, কিন্তু সেই অবস্থায় ও ঋদ্ধ আগে নাই বলছে। হিয়া কথা শোনো হিয়া, প্লিজ যেও না হিয়া, যেও না হিয়া, প্লিজ হিয়া। সম্পূর্ণ এয়ারপোর্টের মানুষ তাকিয়ে আছে ওর দিকে। অনেকে নিজের ফোন বের করে ভিডিও করছে, অথচ হিয়া যেন কিছুই হয়নি এমনভাবে চলে গেল। হিমা মেয়ের দিকে তাকালো। তার মেয়ের চোখে মুখে কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে না। যে হিয়া একবার ঋদ্ধর মুখে নিজের নাম শুনলে ছুটে চলে যেত, সেই হিয়া কিনা আজ এমন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এয়ারপোর্টের অর্ধশতাধিক মানুষের ঋদ্ধর করুণ চিৎকারে খারাপ লাগলো। সবাই এই হিয়াকে দেখার চেষ্টা করলো। হিয়াকে তো পাষণ্ড মানবীয় বানিয়ে দিল, অথচ পাষণ্ডী মানবী যে ও কেন হলো তা কেউ জানতে চাইল না। সমাজের কাজই এটা। হিয়া না যাওয়ার আগ অব্দি ঋদ্ধ একইভাবে চিৎকার করলো। শেষ পর্যায়ে এসেও হিয়াকে থামাতে পারল না। একসময় আবছাই চুপ হয়ে গেল। নিজের ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। চোখে স্পষ্ট কষ্টের চাপ, না বলে অনেক কথা। মনে মনে ঋদ্ধ বলল, আমাকে ক্ষমা করে দিও হিয়া, ভালো থেকো তুমি। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো যেন আধুনিকতার অহংকারে দীপ্ত। রাতে যখন শহরগুলো জ্বলে ওঠে অসংখ্য রঙিন আলোয়, তখন মনে হয় তারারাজি যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। প্রকৃতিও এখানে আপন মহিমায় ভরপুর। বিস্তীর্ণ সবুজের প্রান্তর, সীমাহীন নীল সাগর, পাহাড়ের গায়ে সূর্যোদয়ের রং, সব মিলিয়ে এক স্বপ্নের সৌন্দর্য।
শরতের পাতাঝরা রাস্তায় হাঁটতে মনে হয় রঙিন চাদরে মুড়ে গেছে পৃথিবী। মানুষের জীবন যাপনেরও ফুটে ওঠে আধুনিকতার স্পর্শ, প্রযুক্তির সুবিধা, দ্রুতগামী পরিবহন, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন সবকিছু যেন নতুন এক দুনিয়ার জানালা খুলে দেয়। তবুও এই আধুনিকতার মাঝেও আমেরিকার সৌন্দর্য যেন কখনো কৃত্রিম লাগে না, বরং প্রকৃতি আর প্রযুক্তি হাত ধরাধরি করে গড়ে তুলেছে এক অনন্য শৈশবা। তেমনি আমেরিকার একটি শহর লস অ্যাঞ্জেলস যেন আধুনিকতার স্বপ্নের এক অনন্য মেলবন্ধন। শহরে প্রবেশ করলেই চোখে পড়ে লম্বা পাম গাছ ঘেরা রাস্তা, দূরে সাদা রোদে ঝিলমিল করা সমুদ্র তট, আর দিগন্ত জুড়ে বিস্তৃত পাহাড়ের সারি। হলিউডের পাহাড় চূড়ায় লেখা উজ্জ্বল অক্ষরগুলো যেন সারা দুনিয়াকে ডাকে, এখানেই স্বপ্ন বোনা হয়। চলচ্চিত্রের আরো ঝলমল জগৎ, তারকার জীবনযাপন আর অজস্র মানুষের আশা আকাঙ্ক্ষা মিলেমিশে লস অ্যাঞ্জেলসকে দিয়েছে আলাদা এক রূপ। দিনের বেলা শহরটা যেন প্রাণচঞ্চল, ক্যাফে, রঙিন রাস্তার শিল্পকর্ম, দ্রুতগামী গাড়ি আর মানুষজনের ব্যস্ততা। আর রাত হলে আকাশ ভরা তারা ম্লান হয়ে যায় শহরের আলোয়, যেন প্রতিটি বাতি নিজেকে তারা ভেবে ঝলমল করে। এই শহরে আছে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, সোনালী সৈকত, আধুনিক ফ্যাশন, সঙ্গীত আর শিল্পের অফুরন্ত ভাণ্ডার। তাই লস অ্যাঞ্জেলস শুধু একটা শহর নয়, এ যেন স্বপ্নের মঞ্চ, যেখানে সৌন্দর্য আর আধুনিকতা হাত ধরাধরি করে এগিয়ে চলে। লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা আমেরিকার অন্যতম বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর প্রায় সব দেশ থেকেই সরাসরি ফ্লাইট আসে এখানে। হিয়ার বাবা রাশেদ আহমেদ সরাসরি ফ্লাইটে আসে এখানে। হিয়ার বাবা রাশেদ আহমেদ লাগেজ ট্রলি হাতে এগিয়ে আসছে। হিয়া একটা শার্ট ও কালো জিন্স পরেছে, অসম্ভব ক্লান্ত লাগছে ওকে। ঢাকা থেকে লস অ্যাঞ্জেলসের যাত্রা সহজ নয়, কারণ সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই সাধারণত কাতার এয়ারওয়েজ, এমিরেটস, তুর্কিশ বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো বড় এয়ারলাইন্সগুলো ব্যবহার করতে হয়। প্রথমে ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয়, তারপর দুবাই, দোহা, ইস্তাম্বুল কিংবা সিঙ্গাপুরে ট্রানজিট নিতে হয়। আকাশপথের সরাসরি ফ্লাইট সময়ই 16 থেকে 18 ঘন্টার মতো লম্বা, কিন্তু ট্রানজিট সহ পুরো ভ্রমণ শেষ করতে প্রায় 20 থেকে 24 ঘন্টা লেগে যায়। মানে প্রায় একটা পুরো দিন আকাশের ভেতরে বিমানবন্দরে কাটাতে হয়েছে ওকে। অ্যারাইভাল হলের বাইরে মিটিং পয়েন্টে দাঁড়িয়ে আছে ব্রাউন ওল্ফ কাট দেওয়া ঘাড় বাবরি চুলওয়ালা একটা মেয়ে, পরনে অফ হোয়াইট রঙের একটা অফ শোল্ডার হাঁটু পর্যন্ত গাউন। তার পাশে দাঁড়িয়ে আছে দি অষ্টাদশীর একটা স্ট্যাটুয়ারি ছেলে, ট্যাপার ফেড উইথ কুইফ হেয়ার কাট দেওয়া, পাশে ও পেছনের চুলগুলো ফেড করা। ওপরিভাগে চুল কিছুটা লম্বা রাখা হয়েছে এবং কুইফ স্টাইলে ওপরে ওঠানো, পাশে ব্রাশ করে রাখা, সামনের অংশে হালকা ভলিউম অ্যান্ড টেক্সচার দেওয়া, যাতে স্টাইলিশ লাগছে দেখতে। সুস্বাস্থ্যের অধিকারী ছেলেটি। ছেলে মেয়ে দুটি মাত্রাতিরিক্ত ফর্সা ও খুবই সুন্দর পরিপাটি, পোশাক আশাকেও আধুনিকতার ছোঁয়া। তাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের মা বাবা। পুরুষটির চেহারায় বাঙালি ছোঁয়া আছে, কিন্তু মহিলার চেহারায় বাঙালি ছোঁয়ার কোনো ছিটে ফোটা নেই। মহিলাটি ব্রিটেন নাগরিক, গাঢ় নীল চোখের ও ফর্সা চামড়ার অধিকারী। বোঝাই যাচ্ছে ছেলে মেয়ে দুটি মায়ের গায়ের রং ও চোখের রং পেয়েছে। হিয়া কাচের দরজা ভেদ করে আসতেই এতক্ষণ দাঁড়িয়ে থাকা মেয়েটি ছুটে যেয়ে জড়িয়ে ধরে আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বলল, Dear sister, I can't believe I am seeing you after all this time. You're standing right in front of me, and I still can't believe it. I am so incredibly happy. হিয়া রিনভির কথা শুনে মলিন হাসল, যেটা সবার চোখে কাটার মতো বিঁধল। দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে যেয়ে জড়িয়ে ধরল ফুপু ও ফুপা রাশেদ ও হিমাকে। হিমা আদর করে বললেন, আমার ঋষভটা কত বড় হয়ে গেছে। ঋষভ হাসল। রিনভি হিয়ার মলিন চেহারা দেখে কিছু জিজ্ঞাসা করার আগেই হিমা চোখ দিয়ে ইশারা করলেন চুপ থাকতে, উনি পরে কথা বলবেন। হিমার বছর 3 বড় ভাই হারিস ও তার স্ত্রী রিকা এসে কুশল বিনিময় করল। ঋষভ যে লাগেজগুলো গাড়িতে ওঠালো, এক এক করে তারা রওনা দিল বাড়ির জন্য। আর্কেডিয়া এর সান্তা অনিতা অ্যাভিনিউ এর একটা অঞ্চলে হ্যারিসদের বাড়ি। অবশ্য এখানে সব এশিয়ান পরিবারই থাকে। কোলাহল থেকে মুক্ত, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতায় তৈরি একটা এলাকা। অনেকটা জমি নিয়ে তৈরি ডুপ্লেক্স বাড়ি, আমেরিকান ম্যানশনও বলা যায়।
24 ফুট লম্বা রাস্তার দুপাশে এভাবেই সারি সারি বাড়ি আছে। প্রত্যেকটা বাড়ির নকশা একই রকম। ড্রয়িং রুমে বসে আছে সবাই। হিয়াকে তার নানু হারুন মাহমুদ জড়িয়ে ধরে বসে আছে। বয়স তার 70-এর বেশি, অথচ দেখে বোঝা যায় না। সম্পূর্ণ মাথায় সাদা চুলে ভরা। অবশ্য আগে তিনি চুলে পাক ধরতে দিতেন না। তার স্ত্রী মরার পর আর রং টং লড়েন না। সাদা চুলে অসম্ভব স্মার্ট লাগে দেখতে। আমেরিকাতে এই সাদা চুল আরও কৃত্রিম উপায়ে করা হয়, সেখানে ওনার প্রাকৃতিকভাবে। হিয়ার ফ্যাকাশে চেহারা সবার নজরে বিচ্ছে। হিমা রিনভিকে বললেন, রিন, হিয়াকে তোমার রুমে নিয়ে যাও। ওকে দেখতে ক্লান্ত লাগছে। এখন আপাতত তোমার রুমে থাকুক, রাতে আমরা বাড়ি যাব। নিয়ে যাও ওকে। রিনভি ভালো মেয়ের মতো কথা শুনে হিয়াকে নিয়ে ওপরে গেল। হিয়া এসেছেই শাওয়ারে গেছে। রিনভি ওর জন্য নিচের একটা জিন্স আর শার্ট বের করে দিল। আপাতত নিচে কি আলোচনা চলছে সেটাই শোনার জন্য রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়ালো। হারিস চিন্তিত হয়ে বললেন, হিমা, রাশেদ, হিয়ার কি হয়েছে? আর আচমকা তোমরা বললে তোমরা এখানে আসছো, বাড়ি যেন একটু পরিষ্কার করে রাখা হয়। কি হয়েছে? ঋষভও বাবার মতো চিন্তিত হয়ে বলল, হিয়া চেহারাও কেমন শুকিয়ে গেছে। ও তো এমন ছিল না ফুপি, হঠাৎ কি হলো? আর ওদের না গত শুক্রবার আকদ হওয়ার কথা ছিল। হিমা একটা দীর্ঘশ্বাস ফেলে সব ঘুরে বলল। ঋষভ তো রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওপর থেকে রিনভি সব শুনে মনে মনে বলল, ব্ল্যাডি সাকার, কত বড় সাহস! আমি হিয়াকে আগেই বলেছিলাম বস্টার ভালো না। কত বড় সাহস! ও হিয়াকে চিট করেছে। রাগে আরো কয়েকটা গালি দিল রিনভি। হোয়াটসঅ্যাপে মেসেজ নোটিফিকেশন আসতেই দেখতে লাগলো। সাথে সাথে মুখে একটা দীর্ঘ হাসি আসলো। হুশে ব্যস্ত হয়ে পড়ো রিপ্লে দিতে। হাসলে নীল চোখে রিনভির গাল দুটো টোল পড়ে। অবশ্য ঋষভের শুধু বাম গালে টোল পড়ে, রিকার গালে টোল পড়ে বিধায় বাচ্চাদেরও এমন। এ নিয়ে প্রচুর রাগ হারিসের। তার বাচ্চারা নাকি সব মায়ের মতো হয়েছে। ধূসর রঙের বিছানায় শুয়ে আছে একটা ছেলে, ফর্সা উদম পিঠ, ধূসর রঙের ওপর ঝলমল করছে। ফোনের অ্যালার্ম বাজতেই ছেলেটা ফোন হাতে ফোনটা হাতে নিয়ে দেখলো সকাল 11টা বাজে। জিম করার সময় শেষ হয়ে গেছে দেখে ফোনটা বিছানায় রেখে আবারও চোখ বুঝে ফেলল। উপর হওয়া থেকে ঠিক হয়ে শুয়েছে ছেলেটা। গাঢ় বাদামি চোখের অধিকারী এই ছেলে। মুখে স্টাইলিশ ভাবে চাপদাড়ি রাখা, টেক্সচার্ড ক্রপ উইথ লো ফেডেড হেয়ার কাট দেওয়া, চুল পাশে ও পেছনে একদম ছোট ছোট করে কাটা। উপরের দিকে চুল কিছুটা লম্বা রাখা হয়েছে এবং টেক্সচার্ড কাট দিয়ে সেটাকে ন্যাচারাল ও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। সামনের চুল একটু ফ্রিঞ্জ আকারের কপালের দিকে নামানো হয়েছে, যার দরুন কয়েকটা চুল কপালে সে পড়ে থাকে। এখন ঘুমিয়ে থাকার পরে চুলগুলো উল্টো পাল্টা হয়ে আছে। হালকা তীক্ষ্ণ সরু চোয়ালের চাপদাড়িগুলো উস্কো খুস্কো হয়ে আছে। যে কেউ এই চেহারা প্রথম দেখায় বলে দিতে পারবে ছেলেটি গম্ভীর রাগে। 5 ফুট 11 ইঞ্চি হাইটের সাথে জিম করা পেটানো শরীর। ছেলেটি উঠে দাঁড়ালো, ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনি বললে ভুল হবে, এটা একটা ছোট খাটো ছাদ যেখানে ভর্তি হয়ে আছে জিম করার সরঞ্জাম দিয়ে। ছেলেটি ছাদে এসে ভালোভাবে তাকাতে পারল না। চারপাশে খুবই রোদ, ঠিকভাবে তাকাতেও পারছে না। গতকাল রাতে ওরা সপরিবারে ইউরোপ থেকে ফিরেছে। ফিরে এসেই ঘুম দিয়েছেও, যার দরুন একটু বিশ্রী মাথা ব্যথা করছে। হুট করে ওর চোখে বাঁধল ওদের সামনের বাড়ির ছাদে সাদা কোনো ড্রেস পরে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর ঘর থেকে ছাদের ওই দিকটা উল্টো হয় ও ভালো করে দেখতে পারল না। ওর জানা মতে এখন বর্তমানে কেউ থাকে না ওই বাড়িতে। সাথে সাথে ঘুরে ঢুকে ডিভান থেকে শার্টটা নিয়ে ছাদের দিকে ছুটল। অত্যধিক মাত্রায় রোদ থাকা পিটপিট করে তাকিয়ে দেখতে চাইল সামনেরকে। একটি মেয়েকে দেখে ভ্রু কুচকে জোরে বলল, হ্যাঁ ইউ, কে তুমি? আচমকা ভারী গম্ভীর কণ্ঠ পেতেই চমকে উঠল হিয়া। কেমন বলল দেখতে পেছন ফিরতে হিয়া বোঝার চেষ্টা করলো এটা আসলে কে। ছেলেটি ভ্রু শিথিল হলো, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো হিয়ার দিকে। চিনতে পেরে পিটপিট করে না তাকিয়ে সরাসরি বলল, তুমি হিয়া না? হিয়াও চিনতে পারলো ছেলেটাকে। ও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আর তুমি আয়াস না? ছোট্ট উত্তর দিল আয়াস। কিছুক্ষণ নীরবতা বজায় থাকলো। হিয়া অনেক দূরে থাকায় আয়াস বুঝতে পারল না যে ও এতক্ষণ কান্নাকাটি করেছে। হিয়ার চুপ থাকায় আয়াস বলল, কবে এসছো? গতকাল। এক কথায় উত্তর দিল হিয়া। হিয়া আর কি বলবে ভেবে পেল না।
হুট করে দেখা হওয়ায় ওর মাথায় কিছু আসছে না। ওকে চুপ থাকতে দেখে আয়াস আবার বলল, আঙ্কেল আন্টি এসছে? হ্যাঁ। কিছুক্ষণ চুপ থেকে এবার আয়াস বলল, আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে যাও, মা অনেক খুশি হবে। বলেই বড় বড় পা ফেলে নিচে চলে গেল আয়াস। হিয়া লাস্ট 6 বছর আগে দেখেছিল ওকে, তাই হুট করেই চিনতে পারল না। আগের আয়াস একটু চিকন স্বাস্থ্যে ছিল, আর এখন আয়াস একদম বডি বানিয়ে মুখে চাপ দাড়ি টাড়ি রেখে চেনার উপায় নেই। অবশ্যই প্রাপ্তবয়স্ক আয়াসকেই আগের আয়াস থেকে বেশি ভালো লাগতো। আহমেদ ভিলের ড্রয়িং রুমে খুশির আমেজ। আহমেদ বাড়ির বড় সন্তান আজ স্ত্রী সন্তান নিয়ে দেশে এসেছে। রাশেদ আর হিমার মাঝে দাঁড়িয়ে আছে চতুর্দশী হিয়া। প্রথমবার দেশে আসার সবকিছু খুব পর্যবেক্ষণ করছে। হিয়ার পরনে ছিল হাঁটু পর্যন্ত একটা কালো রঙা অফ শোল্ডার হাই লো ফ্লেয়ার ড্রেস, সোজা ফ্রন্ট ব্যাংস কাট দেওয়া, চুলগুলো নিচু পনিটেল করে বাঁধা। বলতে গেলে ওর ড্রেস আপ হেয়ার স্টাইল মানুষের নজর কেড়েছে। হিয়ার যখন 2 বছর বয়স তখন ওর দাদুর মৃত্যুর সময় ওরা দেশে এসেছিল। তখনকার কথা হিয়ার কিছুই মনে নেই। আবার 12 বছর পর এসেছে। রাশেদ ভাইদের সামনে বসে হিয়াকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছে। রশিদ তো হিয়াকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলেন, মাশাল্লাহ, আমার আম্মুটা কত বড় হয়ে গেছে, নজর না লাগুক আমার মেয়েটার। রুহুরও ভাইজিকে চুমু খেয়ে বলেন, মেয়ে কিন্তু ভাবির মতো সুন্দর হয়েছে, তোমার মতো একদমই হয়নি ভাইজান। বলে হেসে দিলেন ঘর ভর্তিরও। রোকসানা রাবেয়া হিয়াকে কাছে নিয়ে বলেন, যাই বলেন ভাইজান, মেয়ে কিন্তু একদম পুতুলের মতো সুন্দর, সাজিয়ে রাখার মতো। বৌদের কাছ থেকে হিয়াকে নিয়ে রশিদ সন্তানদের কাছে নিয়ে গেলেন। রিধির সামনে দাঁড়িয়ে বললেন, আম্মু এটা তোমার বড় আপু হয়। মুহূর্তের মাঝে রিধি জড়িয়ে ধরে হিয়াকে, মিষ্টি হেসে বলে, তুমি অনেক সুন্দর, একদম পুতুলের মতো। ভিডিও কলের থেকেও বাস্তবে বেশি সুন্দর। হিয়া বোনের কথায় হেসে বলে, তুমি অনেক সুন্দর আপু, তোমার চুলগুলো বেশি সুন্দর। বলেই চুলের দিকে ইশারা করে। রশিদ নিধির কাছে হিয়াকে নিয়ে যে বললেন, এটা তোমার ছোট বোন নিধি। নিধি নিজেকে ভালোভাবে দেখতে না দিয়েই বলে, তুমি একদম বিদেশিদের মতো দেখতে, আবার কি সুন্দর কোরিয়ানদের মতো সামনে থেকে চুল কাটা। তুমি নায়িকাদের মতো সুন্দর। শব্দ করে হেসে দিল সবাই। স্নিগ্ধর দিকে এগিয়ে গেলে স্নিগ্ধ নিজেই বলল, আমি তোমার 4 বছরের বড় ভাই স্নিগ্ধ, আর ওদের মতো আমিও বলবো তুমি অসম্ভব সুন্দর, একদম নায়িকাদের মতো। আমি তো কলেজে যেয়ে বলবো আমার একটা পুতুলের মতো ছোট বোন আছে। রাশেদ এসে এগিয়ে এসে বললেন, তোমার পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ বড় আব্বু, 4 মাস পর আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দোয়া করবেন। বিনীতভাবে বলল স্নিগ্ধ। হিমা হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বললেন, অবশ্যই করব। আমাদের ছোট্ট স্নিগ্ধ কত বড় হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কি করার ইচ্ছা বাবা? স্নিগ্ধ হিমাকে জড়িয়ে ধরে বলল, আমি ডক্টর হবো বড় মা, আপনি দোয়া করবেন। অবশ্যই করব বাবা। হিমা যে মেয়েদের জড়িয়ে ধরলেন, নিধিকে চুমু খেয়ে বলেন, আমার নিধিমা কত বড় হয়ে গেছে, এইটুকু দেখেছিলাম তোমাকে আমি। হাত দিয়ে বোঝালো। নিধিও বলল, আরে আপনি সেই একই রকম সুন্দর আছেন, আগে থেকে আরো সুন্দর হয়েছেন বড়মা। নিধির কথা হেসে ফেললেন হিমা। নিধি আর নিধিকে একসাথে বললেন, পড়াশোনার কি খবর? রিধি একসাথে দুজনেরটাই বলল। নিধি এবার ক্লাস 8-এ পড়ে, আর আমি অনার্স 2nd ইয়ারে। রাশেদ বললেন, মাশাল্লাহ, মেয়েরা কত বড় হয়ে গেছে। হিয়ারা ফ্রেশ হয়ে নিচে নামার মিনিট 20 পর একটা ছেলে আসলো। পরনে ছিল একটা গোল গলার সবুজ রঙের গেঞ্জি আর কালো জিন্স। চুলগুলো ডিফেন্সের মতো ছোট ছোট করে কাটা, কিন্তু অতটাও ছোট না। ছেলেটি আসার পরপরই হিমাকে জড়িয়ে ধরল। হিয়া পিট পিট করে তাকিয়ে আছে ওর দিকে। রাশেদকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো ছেলেটি। তারপর রশিদ আসলো, ছেলেটির কাঁধ ধরে বলেন, হিয়া হলো রিদ্ধি, স্নিগ্ধর বড় ভাই, আমার বড় ছেলে। ওর সাথে তুমি কখনো কথা বলিও না আম্মু। ঋদ্ধ হেসে বলল, কিন্তু আমি তোমাকে অনেক দেখেছি হিয়া। বলেই মিষ্টি করে একটা হাসি দিল। হিয়া তখনও পিট পিট করে তাকিয়ে আছে ঋদ্ধর দিকে। সেটা খেয়াল করলো সবাই। রাশেদ ঋদ্ধকে ডেকে বললেন, তো এখন কোন ইয়ারে বাবা তুই? বারবার আমি তোর বড় মা তোকে বললাম আমাদের কাছে আমেরিকায় পড়াশোনা করতে আই, কিন্তু তুই তো শুনলি না, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি। হেসে ঋদ্ধ বলল, বড় আব্বু, আমার বাইরের দেশের সংস্কৃতি ভালো লাগে না। আমার দেশের মতো সৌন্দর্য আমি কোথাও পাই না।
এখানকার সংস্কৃতি, ভাষা, পোশাক সবকিছুতেই একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা মায়া আছে যে আমি কোথাও পাই না। এখন আপনিই বলেন এই মায়া ছেড়ে যাওয়া যায়? হিয়া শুরু থেকে খেয়াল করলো ওর বয়সী বা বড়রা সবাই বড়দের আপনি করে সম্বোধন করে, কিন্তু ওরা তো সবাইকে তুমি করে সম্বোধন করে। হিয়া ঋদ্ধর দিকে ভালো করে দেখলো, ছেলেটা ওদের মতোই ফর্সা, বলতে গেলে আরো ফর্সা, ঠিক ওর মামির মতো, কিন্তু ছেলেটা অসম্ভব মায়াবী, হাসলেও আরো বেশি সুন্দর লাগে। ঋদ্ধকে কথা বলতে দেখে কোনো যেন ওর হৃৎপিণ্ড লাফাচ্ছে। নিজের রুমের বারান্দায় টুলে বসে অতীতের সুন্দর দিনগুলো মনে করছিল। ভালো হতো যদিও সেবার না যেত, না গেলে আর ঋদ্ধকে ভালোবাসতো না। হিয়াদের বাড়ির বাম পাশে ওর নানু বাড়ি, অর্থাৎ রিনভিদের বাড়ি, ওর ডান পাশে আয়াসদের বাড়ি। আয়াসের মা আর হিয়ার মা বেস্ট ফ্রেন্ড বিধায় দুজনের বাসাও পাশাপাশি। হিয়াদের বাড়ির ড্রয়িং রুমে সোফায় সবাই বসে আছে। আয়াসের মা ইশরা আর ওর বাবা আরিশ। আয়েশের 3.5 বছরের ছোট ভাই রুইয়াসও আছে বসে। ছেলেটার ঘটনা আয়েশের মতো খালি মুখে কোনো দাড়ি নেই, ক্লিন শেভ করা, ফর্সা দেখতে, মেছি ফ্রেন্স, ক্রপ ফ্রেড হেয়ার স্টাইল দেওয়া, আশেপাশের পেছনের চুল একদম ছোট করে কাটা আর অ্যাপ্রি ভাগের লম্বা চুলগুলো কার্ল করে মেসি করে রাখা। ছেলেটি একটা হাফ প্যান্টের শার্ট পরে রিনভির পাশে বসে আছে। ও আর রিনভি কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। ইশরা বসে আছে রিকার পাশে। এখানে সবাই উপস্থিত আছে শুধু ঋষাব আর আয়াস বাদে। ঋষাবের বয়স 28 বছর আর আয়াসের 27.5। রিনভি আর হিয়ার 20 বছর আর রুইয়াসের 24 বছর। ওরা সবাই আগে একটা গ্রুপ হিসাবে ঘুরত। হিয়া চলে যাওয়ার পর আর সেইভাবে একসাথে বসে ওদের আড্ডা চলে না। আরিশ হিমাকে বললেন, সবাই আছে শুধু হিয়া ছাড়া। হিমা, ডাকো হিয়াকে, দেখি ওকে একটু। হিয়ার প্রসঙ্গ আসতেই সবার মুখ শুকিয়ে গেল। যেটা অলরেডি সবাই খেয়াল করেছে, রুইয়া সেই ব্যাপারে আগে থেকেই জানে। ওকে রিনভি বলেছে এই ব্যাপারে কাল রাতে। আরিশ রাশেদের দিকে তাকিয়ে বললেন, কোনো সমস্যা? হিমা বা রাশেদ কিছু বলার আগেই রুইয়াস বলল, আমি বলছি ড্যাড, হার্টকে ওর কাজিন ব্রাদার সিস্টার মিলে চিট করেছে। ইশরা আরিশ অবাক হলেন। আরিশ বলেন, হোয়াট? ইয়াকে কেউ কিভাবে চিট করতে পারে? হাউ? এত মিষ্টি একটা মেয়ে ও। ইশরা হিমার দিকে তাকিয়ে বলেন, কি শুনছি হিমা? রুইয়াস কি বলছে? হিমার চুপ করা দেখে তিনি বুঝে ফেলেন সব। ইশরা উঠে দোতলায় হিয়ার রুমে পা বাড়ালো। কিছুক্ষণ পরে এসে বলেন, হিমা, হিয়া কোথায়? ও রুম চেঞ্জ করেছিস তোরা? হিমা বসা থেকে উঠে বললেন, না, ওর রুম আগেরটায় আছে, ও কোথাও যায়নি, রুমেই আছে। বলেই দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে হিয়ার রুমে গেল। কিছুক্ষণ পর চিন্তিত হয়ে রাশেদের কাছে এসে বলেন, হিয়া উপরে নেই। রাশেদ, আমার মেয়ে কোথায় গেল? সোফায় বসে পড়েন হিমা। তার মেয়ের যে মানসিক অবস্থা খুব ভালো নেই সেটা তিনি ভালো করেই জানেন। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে ভেবে হৃদয় কেঁপে উঠছে তার। ঋষাবকে ঘুম থেকে টেনে তুলল তার মা রিকা। ঋষাব যাতে ভীষণ বিরক্ত হলো, কপট রাগ দেখিয়ে বলল, হোয়াট রং উইথ ইউ মাম্মা? কেন জাগিয়ে তুললে? রিকা বিরক্ত হয়ে বলেন, Get up first. Here is missing. এক লাফে বিছানায় থেকে উঠে বসে বলল, মিসিং মানে কোথায় গেছি? No one knows. 1 ঘন্টা বেঁচে করছে কিন্তু কেউ পায়নি। পাইনি মানে কি? বলেই গেঞ্জি গায়ে চাপিয়ে দ্রুত পায়ে বাইরে গেল। ড্রয়িং রুমে এসে দেখলো হিমা মাথায় হাত দিয়ে বসে আছে। তাকে ধরে আছে ইশরা, আর বাকি সবাই হিয়াকে খুঁজতে বেরিয়ে গেছে। বাড়ির বাইরে বেরোতেই দূরে গাড়ি থেকে রিশ বলে ডেকে উঠতেই পেছন ফিরে তাকালো ঋষাব। ব্ল্যাক লেক্সাসের LX গাড়ি থেকে আয়াস ডেকেছে ঋষাবকে। ঋষাবের কাছে গাড়ি থামতেই দেখলো ঋষাবের চিন্তিত মুখ। ভ্রু কুচকে বলল, এনি প্রবলেম? হিয়াকে খুঁজে পাচ্ছি না। চিন্তিত হয়ে বলল ঋষাব। আয়াস ভ্রু শিথিল করে বলল, তো এটাতে টেনশনে কি আছে? হয়তো কোথাও গেছে, ফিরে আসবে। ও আকাশ, হঠাৎ এতদিন পরে এসেছে, কোথায় যাবে ও? Hia is an adult now, and she has been here for 14 years. Hia is an adult now, and she has been here for 14 years. Stop talking like a fool, Rish. বিরক্ত হয়ে বলল আয়াস। তার চেয়ে দ্বিগুণ চিন্তিত হয়ে ঋষাব বলল, ইউ ডোন্ট নো এনিথিং আশ। ও এখন মেন্টালি ঠিক নেই। কি হয়েছে ওর? জিঘাংসা করলো আয়াস। ঋষাব কিছু বলতেই যাবে তার আগে ফোন বাজল ওর। রিনভির ফোন ধরতেই বলল,
রিন খুঁজে পেয়েছিস রিন খুঁজে পেয়েছিস ওকে? কোথায়? আচ্ছা, আমি আসছি। বলে হিয়াদের বাড়ির দিকে যেতে লাগলো ঋষাব। আয়াসও এক সাইড করে গাড়ি পার্ক করে নেমে ঋষাবের সাথে হিয়াদের বাড়ির দিকে গেল। ইয়ার বাড়ির পেছনে একটা হোয়াইট চেরি ব্লসম গাছ আছে। শুধু যে এখানে এমন নয়, সম্পূর্ণ বাড়ি ভর্তি গোলাপি চেরি ব্লসমের গাছ লাগানো। হিয়ার সবচেয়ে পছন্দের ফুল এটা। হোয়াইট চেরির নিচে একটা কবর আছে। কবরে গোটা গোটা অক্ষরে লেখা রিহা আহমেদ। কবরের পাশে বসার জন্য জায়গা করা আছে, সেখানেই বসে আছে হিয়া ও ওর বোন রিহাকে ভালো বলছে, হতো যদি তুমি বেঁচে থাকতে আর আমি মরে যেতাম। আমি বেঁচে না থাকলে ঋতুকে কখনো ভালোবাসতাম না, আর না ওরা আমাকে এভাবে ধোকা দিত। জানো রিহা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি না সহ্য করতে পারছি না। ওরা আমার সাথে এমন কিভাবে করতে পারলো? আমি ভালোবাসি ঋতুকে, আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে রিহা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। বলেই অঝরে কান্না করে দিল। ওর থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে সবাই। হিমা এগিয়ে গেলেন মেয়ের দিকে। কারোর স্পর্শ পেতেই তাকে কোমরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মানুষটা যে কে সেটা দেখল না ও। হিয়াকে কাঁদতে দিল হিমা। এই কান্নাটার দরকার ছিল ওর। কষ্ট করে চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে যাওয়ার আগে এমন কাঁদা উচিত। কষ্ট কিছুটা হলেও পানি হয়ে বেরিয়ে যাবে। হিয়ার থেকে 3 থেকে 4 ফিট দূরত্বে দাঁড়িয়ে আছে সবাই। ওর কান্না দেখে রিনভির চোখ ছলছল করে উঠল। রুয়াস রিনভির মাথাটা টেনে বুকে নিয়ে কাঁদতে মানা করল। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার হিয়ার দিকে মনোনিবেশ করল ঋষাব। আয়াস ঋষাবকে হিয়ার কান্নার কারণ জানতে চাইনি। ঋষাব সব খুলে বলল। অবাক হলো আয়াস। তাহলে এর জন্য চঞ্চল হাসি খুশি হিয়া যেমন উদাসীন হয়ে গেছে। হিয়া বসে আছে রিনভির রুমে। সেদিনের পর থেকে ওকে বেশিরভাগ এখানেই আটকে রাখা হয়। নানু হারুন একবার ধরলে আর যেতে দেয় না। অবশ্য ভুল ওর, যে সেদিন যদি ও ওভাবে না কাঁদতো তাহলে আজ এমন বন্দি থাকতো না। রিনভি সব সময় ওর সাথে থাকে। সব দোষ ওই ঋদ্ধর। ওকে না ভালোবাসলে আজ এই দিন ওর জীবনে আসতো না। ঋদ্ধর কথা মনে করেই আবারও মনটা খারাপ হয়ে গেল হিয়ার। খারাপ মন নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য রিনভির রুম চাইল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো আয়াস বসে ফোন স্ক্রল করছে। তার পাশে একই ভঙ্গিতে রুয়াসও ফোন স্ক্রল করছে। ওদের পেছনে কার্গো হাফ প্যান্ট পরা আর টি শার্ট। মনে হচ্ছে কোথাও যাবে। হিয়া সোফার কাছে যেয়ে ওদের হাই বলল। রিয়াস খুশি হয়ে বলল, হে হার্ট, কেমন আছো? ফাইন। রুশ, তোমরা কি কোথাও যাচ্ছ? আগ্রহী হয়ে জানতে চাইল হিয়া। রুয়াস এবার ফোনটা পকেটে রেখে স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, আমরা ক্যাম্পেইনে যাচ্ছি, ক্যারিয়ানের ফরেস্টে। রিশ বুড়োর জন্য ওয়েট করছি। উচ্ছ্বাস প্রকাশ করে হিয়া বলল, ক্যাম্পিং? সিরিয়াসলি? আমিও যাব। রুয়াস দ্বিগুণ খুশি হয়ে বলল, রেডি? ওকে, রেডি হয়ে এসো। সাথে সাথে আয়াস বলল, নো, তুমি যেতে পারবে না। হিয়ার খুশি খুশি মনটা এবার ফাটা বেলুনের মতো চুপসে গেল। ও মন খারাপ করে বলল, কেন? এনি প্রবলেম? আয়াস ফোনটা টেবিলের উপর রেখে বলল, আমার ক্যাম্পিং এর 3 দিন থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমরাও থাকবো। স্বাভাবিকভাবেই বলল হিয়া। রুইয়াস ভ্রু কুচকে বলল, তোমার মনে? ওয়েট, রিনকে নেবে নাকি? হিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ রিনভিও যাবে। কিন্তু আয়াস বিরক্তি মাখা কণ্ঠে বলল, নাও, তুমি বা রিনভি কেউ যাবে না। এবার খুব মেজাজ খারাপ হলো হিয়ার। বিরক্তি নিয়ে বলল, এবার কি সমস্যা? আয়াস এবার কোমল কণ্ঠে বলল, আমরা ওখানে কিছুদিন থাকবো, আর আমরা বাইরে থেকে কোনো খাবারও নেব না। ফিশিং করেই খাবো, কিছু শিকার করে খাবো। তোমরা পারবে না? আর ওখানে এখন ক্যাম্পিং এর জন্য সাধারণত কোনো মানুষ যাচ্ছে না, তোমাদের রিস্ক থাকতে পারে। আরে আমি পারবো, কোনো সমস্যা হবে না। বলেই হিয়া রিন বলে কয়েক ডাক দিতেই রিনভি ওপর থেকে হেলে দিলে নেমে এসে বলল, কি হয়েছে, এত ডাকছিস কেন? রেডি হ, আমরা রুশদের সাথে ক্যাম্পেইনে যাব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো রিনভি। এরা ক্যাম্পিং এ নেমে? ওর তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার জন্যই আয়াস নিজ উদ্যোগে আবারও বলল, আমি কোনো মতে তোমাদের সাথে নেব না। রুইয়াস আয়াসের হাত ধরে বলল, প্লিজ বুড়ো, নাও না ওদের, প্লিজ। আয়াস রেগে রুইয়াসকে বলল, স্টপ ইট, আর এবারে কথা বললে তোকে রেখে যাব, ইডিয়েট। হিয়ার রেগে রিনভিকে বলল, যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন?
আমরা ওদের সাথেই যাব। কোমল কণ্ঠে আয়াস বলল, সরি, আমি নিয়ে যেতে পারবো না। আই এম সরি। তোমার সরি তোমার কাছে রাখো, আমি তো যাবই, সাথে রিনকেও নিয়ে যাব। জেদি কণ্ঠে বলল হিয়া। উঠে দাঁড়িয়ে ইয়াস পকেটে হাত ঢুকিয়ে বলল, আচ্ছা, বাট আমি তো নেব না। এদের শান্ত কণ্ঠের স্নায়ুযুদ্ধ রিনভি আর রুয়াস চুপ করে দেখতে লাগলো। একবার হিয়া তো আরেকবার আয়াসের দিকে তাকাচ্ছে ওরা। তার ভেতরে রিশা বড় একটা ব্যাগি কাঁধে ঝুলিয়ে নিয়ে এসে বলল, হোয়াট হ্যাপেন্ড? ঋষভকে দেখে হিয়া বলল, ভাই আমি যাব তোমাদের সাথে। না, কখনোই না, তুই যেতে পারবি না। ঋষভ কড়া কণ্ঠে বলল। হিয়া আবার জোরেই বলল, সমস্যা কি তোমাদের? আমাদের কেন নিতে চাচ্ছ না? তোমরা কি সত্যি সত্যি ক্যাম্পেইনে যাচ্ছ নাকি অন্য কোথাও? আমি শিওর তোমরা কোনো ড্রিঙ্কস পার্টিতে যাচ্ছ। ঋষভ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? তোর মনে হচ্ছে এই আউটফিটে আমরা ড্রিঙ্কস পার্টি করব? করতেই পারো, না আমাদের দিতে প্রবলেম কি? হিয়া প্যারা কণ্ঠে বলল। ওদের এমন শোরগোল পেয়ে ভেতর থেকে হারুন মাহবুব আসলেন। ঝগড়ার সবই তিনি শুনেছেন। গম্ভীর কণ্ঠে ঋষভ সহ সবাইকে বললেন, আমার নাতনি ও পুতনিকে ছাড়া কোথাও যাওয়া যাবে না। যদি যেতে চাও তাহলে ওদের নিয়ে যেতে হবে, না হলে নয়। ঋষভ, তুমি যাবে না? না, যে শপে যাও, ওখানে হেল্প করবে। আর রুয়াস, আয়াস দুজনেই ফ্রেন্ডকে হেল্প করতে যাবে। এমন কথায় ছেলে তিনটের চেহারায় বিরক্তি প্রকাশ পেল, কিন্তু দাদু হারুনকে কিছু বলতে পারল না। ঋষভ ইশারা করো রিনভি আর হিয়াকে যেন ওরা ফার্স্ট রেডি হয়ে যায়। রিনভি তো খুশিতে হিয়াকে ধরে চুমু খেল, তারপর ছুটে এগিয়ে গেল। গাড়ির ভেতর ভোতামুখ করে বসে রইল ঋষভ আর রুয়াস, ভীষণ খুশি। হাজার হোক প্রাণপ্রিয় প্রেমিকাকে সাথে নিতে পারছে। রুয়াস আর রিনভি ওপেন রিলেশনশিপে আছে 5 বছর। ওদের পরিবার সহ অর্ধ আর্কেডিয়ার মানুষ এ ব্যাপারে জানে। আয়াসের গাড়ির দরজা খুলে ভেতরে উঠল এক এক করে হিয়া আর রিনভি। হিয়া ফুল জগার্স প্যান্ট আর টি শার্ট, কিন্তু রিনভি পরেছে 2 কোয়ার্টার হাইকিং প্যান্ট আর স্লিভলেস গেঞ্জি। রিনভি বসেছে মাঝে আর হিয়া জানালার পাশে। অনেক ভালো লাগছে হিয়ার। আয়াস ড্রাইভ করছে বিধায় ঘুমানো না। হিয়া আর ও বাজে বাকি সবাই গভীর ঘুমে। রিনভি রুয়াসের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, আর রুয়াস ওর মাথার পাশে নিজের মাথা রেখে ঘুমিয়েছে। ওদের দিকে এক পর তাকিয়ে হিয়া বাইরের দিকে তাকিয়ে অতীতের সবচেয়ে সুন্দর দিনটার কথা মনে পড়ল। নিধি আর রিধি সবসময় হিয়াকে সাথে সাথে নিয়ে ঘুরছে। আজ ওদের দাদা দাদির মৃত্যুদিন হিসেবে এতিম বাচ্চাদের খাওয়ার জন্য আয়োজন করেছে। শুধু এতিম না, কিছু কাছের মানুষদেরও রাখা হয়েছে। এই কারণেই রাশেদ আহমেদ সপরিবারে দেশে এসেছেন। রিধি ও নিধি দুজনেই 3 পিস পরেছে, আর মহিলারা শাড়ি পরেছে শুধু হিমা ছাড়া। হিয়ার পরনে অফ শোল্ডার হাই লো গাউন পরেছে। রিধি মাথায় ওড়না দিয়ে আছে, কিন্তু নিধি আবার দেয়নি। হিয়াকে রেখে নিধি একটু বাইরে গেল, আর রিধি ওর মাদের কাছে রান্নার ওখানে গেল। হিয়া অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে বিরক্ত হলো। নিধি কোথায় গেছে দেখতে ওদের গেটের বাইরে গেল। কিছুটা দূরে যায়, নিধিকে না পেয়ে পেছন ফিরতে দেখলো ওর পেছনে একটা বখাটে ছেলে দাঁত মেরে হেসে দাঁড়িয়ে আছে। হিয়া ছেলেটার বখাটে ড্রেস দেখে চিনতে পারলো না যে ও ভালো কি খারাপ। হিয়া কথা না বলে পাশ কাটিয়ে যেতে নিলেই ছেলেটি হাত ধরে বলল, এই সুন্দরী, কোথায় যাও? এলাকা নতুন নাকি? ছেলেটার কথাবার্তা হিয়ার একদম ভালো লাগলো না। হাত পা ছাড়াতে নিলেই ছেলেটা আরো জোরে চেপে ধরো। হিয়া এবার একটা দুঃসাহসী কাজ করলো, ছেলেটাকে ঠাটিয়ে একটা চড় দিল। রেগে বলল, আচ্ছা বলছি। ছেলেটি রেগে বলল, কাজটা কি ভালো করলে সুন্দরী? বলেই হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে লাগলো। হিয়া বারবার হাত ছাড়া দিয়ে ছাড়াতে চাইল। আশেপাশে মানুষ কম থাকায় ও কারোর কাছে হেল্প চাইতে পারল না। হিয়ার এবার খুব ভয় করতে লাগলো। আশেপাশে তাকিয়ে জোরে বলল, ছাড়ো আমাকে, বাবা ছাড়ো বলছি। ওর এমন চিৎকারে ছেলেটা এসে মুখ চেপে ধরে নিয়ে যেতে লাগলো। ভয়ে কান্না শুরু করে দিল হিয়া। হঠাৎ কোথা থেকে ছেলেটাকে কেউ একজন একটা ঘুষি মারল। সাথে সাথে ছেলেটি টালবাটাল হয়ে রাস্তায় পড়ে গেল। হিয়া ফিরে তাকাতেই দেখলো ঋদ্ধ রেগে তাকিয়ে আছে ওর দিকে।
নিচে পড়া ছেলেটাকে ঋদ্ধর সাথে আসা কয়েকটা ছেলে ধরে মারতে লাগলো। ঋদ্ধ হিয়াকে রেগে বলল, এটা তোমার আমেরিকা না, এখানে এমন পোশাক আশাক পরে এমন ভাবে চলা যায় না। বখাটের নজর পড়ে। আর কোন সাহসে কাউকে না নিয়ে বেরিয়েছো তুমি? ঋদ্ধার রাগ দেখে ভয়ে কেঁদে দিল হিয়া। ওকে কাঁদতে দেখে ঋদ্ধর হাত ধরে ওকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। হিয়া চুপচাপ ওর সাথে যেতে লাগলো। ওই রাগী ঋদ্ধই সেদিন কিশোরী হিয়ার হৃদয়ে চুপিসারি ঢুকে পড়েছিল, কোনো অনুমতি ছাড়া। অতীতের সুন্দর মুহূর্ত মনে করতেই চোখ ভরে উঠল হিয়ার। চোখ বন্ধ করে সিটের সাথে মাথা এলিয়ে দিল ও। হিয়ার বন্ধ করে রাখা চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, যেটা সামনে বসে ড্রাইভ করতে থাকা আয়েশের চোখে খুব ভালোভাবে বাঁধল। কিন্তু ও কিছু বলল না, নিজের মতো ড্রাইভ করতে থাকলো। ঘন সবুজ বন যেখানে প্রসু আর ওকের শাখা সূর্যের আলোকে ছোট ছোট কিরণে ভেঙে ছায়া ফেলে। নদীর ধারে ফার্ন আর ঝোপঝাড় মিলিয়ে বনকে রহস্যময় শান্ত করে তুলেছে। পাহাড়ি পথের পাথর যেন শোনাচ্ছে প্রাচীন দিনের গল্প, আর ঝর্ণার জল পড়ার শব্দ পরিবেশকে জীবন্ত করে তুলছে। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছেছে গন্তব্যে। সবাই মোটামুটি একটা ঘুম দিয়েছে, শুধু আয়াস ছাড়া। ওরা নিজেদের থাকার জন্য একটু উঁচু নদীর ধার বেছে নিল। আপাতত সেখানেই টেন্ট করেছে। ওরা একটা টেন্ট এনেছিল, কিন্তু হিয়ারা চলে আসায় ওদের থাকার জায়গা আপাতত বাইরে হলো। ওরা প্রায় সকালে রওনা দিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে আসছে। আয়াস আর ঋষভ মিলে ফিশিং করছে, আর রুয়াস রিনভি হাত ধরে জায়গাটা উপভোগ করছে। হিয়া পাথরের উপর বসে ফিশিং দেখছে। আচমকা ঋষভের হুইলে একটা মাছ বাঁধে। খরস্রোতা নদী হওয়ায় সেটা বাগে আনতে কষ্ট হয়েছে ওর। অনেকক্ষণ ধরে মাছটাকে তুলতে না পারায় হিয়া বিরক্ত হয়ে প্যান্ট টেনে একটু ওপরে উঠিয়ে নদীতে নামতে উদ্যত হলেই আয়াস এক হাত ধরে টেনে বলে, আর ইউ ক্রেজি? একে তো সাঁতার জানো না, তার উপর পানিতে কেন নামতে যাচ্ছ? রিনভিও একই সুরে বলল, রাইট, মাথাটা কি অকেজো হয়ে গেছে? হিয়া আয়াসের হাত ছাড়িয়ে বলল, অ্যাশ, আমি সাঁতার জানি, বুঝেছো? আর আমার মাথাও ঠিক আছে। বলেই নদীতে নেমে গেল। ও নেমে অবাক, ওর কোমর অব্দি পানি হবে। এতে এত হুইল দিয়ে মাছ ধরা কি হলো? ও ঋষভের মাছটা নিয়ে ওপরে আসলো। বেশি বড় মাছটা 1 কেজিও হবে না। ওর কাজে অবাক হয়ে ঋষভ বলল, তুই এগুলো কিভাবে করলি? আর সাঁতার কিভাবে জানিস তুই? হিয়া আলতো হেসে বলল, ঋদ্ধ শিখিয়েছিল। ঋদ্ধর কথা আসতেই সবাই হিয়ার দিকে তাকালো। সেদিন হিয়ার ওভাবে কাঁদার পর থেকে সবাই বুঝতে পেরেছিল হিয়া ঠিক কতটা ভালোবাসত ঋদ্ধকে। মাছগুলো ফোড়ানো হচ্ছে। সবাই যখন ঘুমের ছিল তখন আয়াস অনেকগুলো মাশরুম আর বিভিন্ন মাংসের রেডিমেড প্যাকেট এনেছিল। আপাতত সেইগুলো একটু গরম করা হচ্ছে আগুনে। রিনভি রুয়াসের কাঁধে মাথা রেখে খাবার খাচ্ছে, আর রুয়াস একটা রোমান্টিক হলিউডের গান গাইছে। রিনভি সহ সবাই টাইটানিক মুভির এই গানটা মনোযোগ দিয়ে শুনছে। আচমকা হিয়ার ঘুমের জন্য তোলা হাইয়ের ব্যাগ হাতে গান থামলো রুয়াস। এত সুন্দর রোমান্টিক একটা সময়ে রোমান্টিক একটা গানে হিয়ার ঘুম পাচ্ছে দেখে কষ্ট পেল রুয়াস। আয়াস হিয়াদের ঘুমোতে যেতে বলল। হিয়া মেনে নিয়ে ঘরে গেল। রিনভি পাশে শুয়েছে, তখন হিয়া নিচ থেকেই বলা শুরু করল, জানিস রিন, আমি যখন ঋদ্ধ আর এদিকে একসাথে পার্সোনাল মোমেন্টে দেখেছিলাম তখন আমার বিশ্বাস হচ্ছিল না। আমার দম নিতে কষ্ট হচ্ছিল। যখন ঋদ্ধ বলেছিল ওকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করলেও এদিকে নিয়ে পালিয়ে যাবে, তখন আমার না বুকে খুব কষ্ট হচ্ছিল। আমি 6 বছর ভালোবেসেছি ওকে। ও শুরু থেকে আমার প্রতি খুবই কেয়ারিং ছিল। ছোট ছোট সব বিষয়েও আমার খুব কেয়ার করত। ও নিজ ইচ্ছায় এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছিল। ওকে যখন আমি কনফেশন করেছিলাম তখন ও স্বাভাবিক ছিল, না করেনি আমাকে। ও পরে আমাকে বলেছিল আমার বাচ্চামোর জন্য নাকি ও এমন করত। আমার নাকি সব আবেগ ছিল। আমি 6 বছর আবেগে ছিলাম। আমার বাচ্চামোর চোখে বাঁধলো, অথচ আমার তীব্র ভালোবাসা চোখে বাঁধলো না। রিনভি শুধু চুপ করে শুনল সব। শুরু থেকে হিয়া ওকে জানিয়েছিল ওর কেন জানি শুরু থেকে ঋদ্ধকে ভালো লাগতো না। বাইরে থেকে আয়াসরা সব শুনল। ঋষভ দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিল। আয়াস কোনো প্রতিক্রিয়া করল না, কিন্তু রুয়াস মুখ বাঁকিয়ে বলল, হিয়াকে বলবে কেন? শুরুতে যে ও ভালোবাসে না,
বললে কি আর এভাবে কষ্ট দিতে পারতো? সে ওই মেয়েটারও সুযোগ নেবে, আবার হিয়ারও সুযোগ নেবে। মাদার ফার। বলে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবারও বলল, এই নাম নিয়ে প্রেম করতে লজ্জা লাগেনি? রিদ্ধি রিদ্ধি নাম শুনেই তো মনে হয় নিজের মায়ের পেটের রক্তের ভাই বোন। শেষ এরটুকু ব্যঙ্গ করে বলল। ভেতর থেকে ওর এমন একটা কথা শুনে হিয়া আর রিনভি হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। খুব সকালে ঘুম ভাঙল হিয়ার। কাল রাতে রুইয়াসের কথা শোনার পরপরই ওরা টেন্ট থেকে বাইরে বেরিয়ে এসেছিল। তারপর গল্প করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিল সবাই। হিয়া চোখ খুলে দেখলো সবাই ঘুমিয়ে আছে, শুধু আয়াস নেই। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো হিয়া, ধীর পায়ে হাঁটতে লাগলো। পেছন ফিরে তাকিয়ে দেখলো ওরা এখনো ঘুমাচ্ছে। রিনভি রুইয়াসের এক হাতের ওপর ঘুমিয়ে আছে, ওর ঠিক পাশেই ঋষভ ঘুমাচ্ছে। হিয়া ধীর পায়ে সামনে এগোতে লাগলো। অনেকটা হাঁটার পরও বুঝলো ও অনেকটা দূরে চলে এসেছে। ফিরে যেতে নিতেই ও দেখতে পেল আয়াস অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। ওর কাছে যেতেই হিয়া চিৎকার দিয়ে উঠল। নদীর এখানে মাছ কিলবিল করছে। হিয়ার এমন চিৎকারের আয়াস তাড়াতাড়ি এসে ওর মুখ চেপে ধরে বলল, কি করছো তুমি? চুপ। হিয়া চেপে রাখা হাতের ভেতরে কথা বলল, যেটা বুঝতে না পেরে আয়াস ওর হাত ছাড়িয়ে নিল। সাথে সাথে অনেক জোরে হিয়া বলল, ও কত সুন্দর, কত মাছ এখানে। আয়াস ওর একদম কাছে এসে ধীরে বলল, মাথা খারাপ হয়ে গেছে, চুপ করো। হিয়া যেন আয়াসের কথা শুনতেই পারছে না, এমন ভাবে চিৎকার করছে। না পেরে মাছ ভর্তি ব্যাগটা কাঁধে নিয়ে হিয়ার মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে গেল টেন্টের কাছে। হিয়া তখন ধরেই বকবক করছে। আয়াস মুখ চেপে রাখায় কথা স্পষ্ট বোঝা গেল না। অনেকটা দূরে নিয়ে আসার পর হিয়াকে ছাড়ো আয়াস। ছাড়া পেতেই বলল, আমাকে নিয়ে আসলে কেন? কত মাছ ছিল ওখানে, আমি একটু ধরতে পারলাম না। আফসোসের সুরে বলল হিয়া, কিন্তু আয়াস আগের ন্যায় গম্ভীর ভারী কণ্ঠে বলল, তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি করে ভালুকদের ডাকছিলে, তাতে করে আমাদের বেঁচে থাকার রিস্ক হয়ে যেত। কি করার, ঋদ্ধর চিট করার কষ্টে তোমার তো এখন আধা জীবন বাকি কাটার জন্য। এখনই যদি তোমাকে মরতে দিই, তবে বেচারা ঋদ্ধর জন্য তো তুমি আর কাঁদতে পারবে না। বলে নিজের মতো সামনে হাঁটা দিল। হিয়া পেছনে হা হয়ে তাকিয়ে থাকলো। ওর কান্নাকাটি নিয়ে কি এই ছেলে ওকে অপমান করলো? হিয়ারা বাড়ি ফিরে এসেছে 1 সপ্তাহ হয়ে গেল। ক্যাম্পিংয়ের দিনগুলো অনেক সুন্দর কেটেছে ওর। খুব কম মনে পড়েছে ঋদ্ধর কথা। এখন ওর মন অনেকটাই ফ্রেশ। রেডি হয়ে বাইরে যাচ্ছে হিয়া। হিমা ইশরার সাথে বাইরে আছে, আর রাশেদ ব্যবসার জন্য বাইরে গেছে। হিয়া বাইরে এসে দাঁড়ালো। বাইরে রোদের তাপে শরীর ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। মনে হয় রোদ যেন গায়ে আগুনের হাত বুলিয়ে দিচ্ছে। হিয়া ক্যাব বুক করেছে সেই কখন, কিন্তু এখনও আসেনি। পাশ থেকে আয়াসকে গাড়ি নিয়ে বের করতে দেখে হিয়া ছুটল। গাড়ির কাছে কাছে নক করতে লাগলো। হিয়াকে দেখে কাঁচ নামালো আয়াস। আয়াস কিছু বলার আগে হিয়া তড়িঘড়ি করে বলল, তুমি খুব বিজি? কেন? চেনা পরিচিত ভারী গম্ভীর কণ্ঠে বলে উঠল আয়াস। হিয়া আরো ফার্স্ট বলল, আমাকে একটু সুপার শপে নিয়ে যেতে পারবে? রিন ইউনিভার্সিটিতে গেছে, বাবাও বাড়িতে নেই, ঋষভ ভাইও বাড়ি নেই। ক্যাব। কথা শেষ করার আগেই আয়াস বলল, এত এক্সপ্লেনেশন চাইনি, এসো। দ্রুত গাড়িতে উঠল হিয়া। ভেতরে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বাইরে রোদে ঝলসে যাচ্ছিল। আয়াস গাড়ি স্টার্ট দিয়ে যেতে যেতে বলল, এত রোদে না দাঁড়িয়ে ছায় দাঁড়ালেই তো পারতে। বুঝতে পারিনি বাইরে এত রোদ হবে। হিয়া আফসোসের সুরে বলল। আয়াস এক পলক ওর দিকে তাকিয়ে আবারও ড্রাইভ করতে মনোযোগ দিল। ফ্রন্ট ডেস্কে থেকে পানির বোতল নিয়ে এগিয়ে ধরল হিয়ার সামনে। পানি পেয়ে ঢকঢক করে খেয়ে ধন্যবাদ জানালো আয়াসকে। আয়াস বিপরীতে শুধু হাতটা বাড়িয়ে বোতল জায়গায় রাখলো আর বলল, সিট বেল্ট বাঁধো। হিয়া মনে করার মতো করে সিট বেল্ট বাঁধতে লাগলো। হিয়া আয়াসকে বলল, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, খুব গম্ভীরভাবে থাকো এখন, আগে এমন ছিলে না। আয়াস স্বাভাবিকভাবেই বলল, অন্তত তোমার মতো নিজেকে হারিয়ে তো ফেলেনি। আয়াসের এমন কথায় মুখ মরিন হয়ে গেল হিয়ার। সারাটা রাস্তার আর কথা বলেনিও। শপিং কার্ট নিয়ে দাঁড়িয়ে আছে আয়াস। হিয়া ঘুরে ঘুরে গ্রোসারি আইটেম নিচ্ছে। আয়াস পিছে পিছে ঘুরছে শপিং কার্ট নিয়ে। এক সময় বিরক্তি নিয়েও বলল, এত গ্রোসারি আইটেম নিয়ে তুমি কি করবে? হিয়া একটা মাছ নিয়ে কার্টে রেখে বলল, আছে বলা যাবে না। আয়াস দীর্ঘশ্বাস ফেলে হিয়ার পিছে পিছে গেল। হিয়াদের বাড়ির ডাইনিং টেবিলে বসে আছে 3 পরিবার।
আয়াসের মা বাবা সহ তারা, হিয়ার মামি নানু ঋষভরা সবাই আছে। হিমা রাশেদও ডাইনিং টেবিলে বসে আছে। হিয়া বাড়ির হেল্পার, ওরা দুজনে মিলে খাবার সার্ভ করছে। বাকি সবাই অবাক হয়ে বসে আছে, কারণ আজ হিয়া রান্না করেছে, দুপুর থেকেও রান্না করছে। আজ ডিনারে সবাইকে ইনভাইটও করেছে। আয়াসের বাবা আরিশকে ভাত দিয়ে হিয়া একটা স্পেশাল আইটেম দিয়ে বলল, মেয়র আঙ্কেল, এটা স্পেশালি তোমার জন্য রান্না করেছি। আরিশ হেসে বলল, আমি তো এখন আর মেয়র নেই ইয়া। তো কি হয়েছে, তুমি এখনো আমার কাছে মেয়রই আছো। আরিশ হেসে তার স্পেশাল আইটেম দেখতে লাগলো। লাউ পাতাতে সর্ষে ইলিশ ভাপা। বহুদিন পর প্রিয় খাবার দেখে অসম্ভব খুশি হলেন আরিশ। ইংলিশ ভাপা হারিশ নিজের কাছে নিয়েছে। বউ মেয়েটা কাটা বেছে বেছে খেতে পারে না তারা, তিনি কাটা বেছে দিচ্ছেন বউ মেয়েকে। ইশরাও আয়াস রুইয়াসকে মাছ বেছে দিচ্ছে, আর হিমা ঋষভকে দিচ্ছে। বাকি খেতে পারলো ঠিকই। হিয়া আজ সবার পছন্দের খাবার রান্না করেছে। ইশরার পছন্দের রসুন ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা। ইশরাও শুধু তাই দিয়েই খেয়েছে। নিজের নানু হারুনের জন্য বানিয়েছে দই। রাশেদের গরুর মাংস কষা, হিমার চিংড়ি মাছের ঝোল, হারিসের জন্য ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না। বাকি কারোর বাঙালি কোনো পছন্দের খাবার না থাকায় তারা সব খাবারই খাচ্ছে। খাবার শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। হারুন হিয়ার রান্নার পঞ্চমুখ। হারিস বলল, হিয়া মা চলে যাওয়ার পর এরকম ভাবে এত বাঙালি খাবার কেউ খাওয়ায়নি। বিদেশিনী বিয়ে করে বাঙালি খাবার কপাল থেকে উঠে গেছে। হারিসের বউ রিনভির মা রিকা বলল। বউয়ের অভিমানে বুঝে হারিস বললেন, আমি বলতে চেয়েছি যে এতগুলো খাবার তো কখনো রান্না করো না, তাই বলছি। এদের কাণ্ড দেখে হাসল সবাই। ইশরা বলল, মামুনি, তুমি এত সুন্দরভাবে রান্না কোথা থেকে শিখেছো? হিয়া হেসে বলল, আমাকে মেজমা শিখিয়েছিল। মেজমা খুব সুন্দর রান্না করে, খুব দারুণ। হৃদ্য তো বলেই থেমে গেল হিয়া। এতদিন ও দেখিয়েছে ও ঋদ্ধকে ভুলে গেছে। হিয়া যে ঋদ্ধকে ভুলে গেছে তা দেখাতে চেয়েছিল, কিন্তু হুট করেই নাম বলে ফেলল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। হিয়া মুচকি হাসার চেষ্টা করে পরিস্থিতি ঘোরাতে চাইল। বিকালে বসে হিয়া কিছু ছবি দেখছে। ঋদ্ধর সাথে বাগদানের ছবি। মাস পেরিয়ে গেছে ও বাংলাদেশ থেকে এখানে এসেছে। সত্যি বলতে ও কারোর সাথে এখন পর্যন্ত কথা বলেনি। হিমা আর রাশেদ কথা বলে, কিন্তু খুবই কম। বাংলাদেশ থেকে কেউ বেশি ফোন দেয় না, আর দিলেও হিয়ার সামনে কেউ কথা বলে না। এর ভেতর একদিনও শুনেছিল ওর বাবা মা ঋদ্ধ রিধির বিয়ে দিয়ে দিতে বলছে। শুনে হিয়ার মন খুব খারাপ হয়েছিল। অবশ্য তার পরপরই ঋষভরা সবাই ওকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল। আজও প্ল্যান আছে ওদের। ওরা আর প্রায় প্রত্যেক দিনই ঘুরতে যায়। আগেও হিয়ার আর সবাই একসাথে এমনভাবে ঘুরত, কিন্তু ও চলে যাওয়ার পর নাকি আর এমন ঘুরতে যাওয়া হয়নি। কেউ নাকি বসে আর আড্ডা দেয়নি। ঋষভ আয়াস ওদের মতো করে ঘুরে বেড়ায়, আর রিনভি রুয়াসের সাথে একসাথে। হিয়া একটা ফ্রক পরেছে গোড়ালির একটু ওপর অব্দি। সাদা রঙার ড্রেসে অনেক সুন্দর লাগছে ওকে। সামনে কিছু চুল নিয়ে হেয়ার পিন দিয়ে চুলগুলো পেছনে বাঁধল। ব্যাগ হাতে নিয়ে বেরোলো ও মাকে বলার জন্য মায়ের রুমের সামনে যেতেই শুনতে পেল হিমা কারোর সাথে কথা বলছে। হিয়া কান পেতে শুনতে চাইল। মুহূর্তের মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ফেল, যেটা হয়তো না শুনলে ভালো হতো। কিন্তু এটা কিভাবে সম্ভব রোকসানা? রিধি 3 মাসের প্রেগনেন্ট। আমি বিশ্বাস করতে পারছি না। মানে কিভাবে কি? রাগ, কষ্ট, অবাক সবকিছুর এক মিশেরে বলে উঠলেন হিমা। ফোনের ওপাশ থেকে রশিদ বললেন, ভাবি, জানোয়ারগুলো আরো বছর অনেক খানেক আগে নিজেরা কোর্টে যেয়ে বিয়ে করেছে। আমি এই ছেলের জন্য মরে যাব ভাবি। এই ছেলে আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। রোকসানা অস্থির হয়ে নিজের স্বামী রশিদকে বলেন, তুমি এমন করো না, এমন করলে অসুস্থ হয়ে যাবে। বলেই রোকসানা এবার হিমাকে বললেন, আপা, ওরা কাজের কথা বলে যে বাইরে থাকতো, কিভাবে বলবো আপা? আমার মুখে বাঁধে। ওদের আলাদা অ্যাপার্টমেন্ট আছে, ওরা সেখানে সময় কাটাতো। ওরা আরো 1 বছর আগে বিয়ে করেছে আপা। আমরা কাল টের পেলাম রীতি প্রেগনেন্ট। রাবেয়া মারা ধরা করে জানতে পারে এইসব। এতটুকু শুনে হিমা আর শুনতে চাইলেন না। রাগে দুঃখে চিৎকার করে প্রায় কান্না করে বললেন, আল্লাহের বিচার করবে রোকসানা, আল্লাহের বিচার করবে। ওদের ভালো হবে না। আমি মা হয়ে বললাম, ওদের ভালো হবে না। আমার মেয়েকে এত কষ্ট দিয়ে ওরা শান্তি পাবে না, ওরা শাস্তি পাবেই। আমার মেয়েকে দেয়া কষ্টের চেয়েও দ্বিগুণ কষ্ট বেশি পাবে। ওরা ভালো থাকবে না। আমার হায় লাগবে ওদের।
আমার মেয়ে ভালো থাকা ভুলে গেছে রশিদ। আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দিনের পর দিন ওরা আমার মেয়েকে ধোকা দিয়েছে। 1 বছর আগে বিয়ে করেছে, ফিজিক্যালি ইন্টিমেন্ট হয়েছে, তারপরও আমার মেয়েকে বললো না। ওরা ভালো থাকবে না, আল্লাহ এর বিচার দেবে। বলি হিমা ফোন কেটে ছুঁড়ে ফেলে দিল বিছানায়। বিছানায় বসে মুখ ঢেকে কান্না করতে লাগলো। বাইরে থেকে হিয়া সব শুনল। অবিশ্বাসে ওর চোখের কোণে ভিজে গেল। অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস ওঠানামা করলো, কিন্তু ও তৎক্ষণাৎ কাঁদল না। ধীর পায়ে বেরিয়ে গেল বাইরে। ওদের গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ওরা সবাই। হিয়া বেরোতেই ওরা হাসাহাসি থামিয়ে ফেলল। হিয়াকে বিধ্বস্ত লাগছে, চোখে মুখে কান্না স্পষ্ট। ও যে আটকে রেখেছে সেটা দেখে বোঝা যাচ্ছে। রিনভি ওকে এমনভাবে দেখে এগিয়ে গেল, পেছন আয়াস ঋষভরাও গেল। রিনভি ওর কাছে পৌঁছানোর আগে মাটিতে বসে পড়ল হিয়া। ওর হাঁটার ক্ষমতা নেই। হিয়া যে জড়িয়ে ধরো ওকে। হিয়া রিনভিকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। হিয়া বলল, রিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব। ওর এমন কান্না দেখে অবাক হলো সবাই। হঠাৎ কি এমন হলো? এই কয়দিন তো ভালোই ছিল। সবাই করুণ চোখে তাকালো হিয়ার দিকে। হিয়া কাঁদতে কাঁদতেই শ্বাসকষ্ট শুরু হলো। আয়াস সেটার দিকে খেয়াল করতেই রিনভিকে ছাড়ালো হিয়ার কাছ থেকে। হিয়া সবার দিকে তাকাতে তাকাতে অচেতন হয়ে গেল। আয়াসের গালে কয়েকটা চাপও দিয়ে বার কয়েক ডাকলো হিয়াকে। হসপিটালের করিডোরে বসে আছে সবাই। আয়াসের মুখ রাগে লাল হয়ে গেছে। শুধু যে ওর সেটা না, উপস্থিত সবাই ভয়ঙ্কর রেগে আছে। রিধির প্রেগনেন্সির সম্পর্কে জানার পর থেকে রাশিদ খুব রেগে আছেন। আজ দেশে থাকলে নিঃসন্দেহে উনি আজ ঋদ্ধকে খুন করতেন। হিয়ার জ্ঞান ফিরেই চিৎকার চেঁচামেচি করে কাঁদতে লাগলো। মেয়ের কান্না আওয়াজ শুনে হিমা ছুটে ভেতরে গেল। তার পেছন পেছন সবাই গেল। হিমা মেয়েকে জড়িয়ে ধরেন। হিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমাকে মেরে ফেলো মা, আমাকে মেরে ফেলো। আমাকে মেরে এই কষ্ট থেকে মুক্তি দাও, মুক্তি দাও মা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। হিমা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। হিয়া শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে ডাক্তার এসে অক্সিজেন মাস্ক পরালো। হিয়া তখনও পাগলের মতো ছটফট করছে। রিনভি ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। ও আর এই কষ্ট দেখতে পারছে না। ঋষভ বুকে জড়িয়ে ধরল বোনকে। রুয়াস হাত ধরে রাখলো। আর আয়াস দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো ভালোবাসার ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যাওয়া হিয়াকে।